ঈশান, তোমাকে কতবার বলেছি আমার কাছে বারবার এই কথা বলবে না? একে তো আমি তোমার বোনের বান্ধবী, তার উপর আমি তোমার সিনিয়র। আমি তো আপনাকে ভালোবাসি আপু, আর ভালোবাসা কোনো পাপ না। আপনি যতই বলেন না কেন, আমি আপনার পিছু ছাড়ব না। শুনো ঈশান, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। অনেক দিন ধরে সহ্য করছি, আর না, এবার কিন্তু তোমার বোনকে বলে দিব। সে আপনি বলতেই পারেন আপু, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি এই কথা তো মিথ্যা না। পৃথিবীতে চন্দ্র সূর্য যেমন সত্যি, আমার ভালোবাসাও তেমন সত্যি। এই শোনো, একদম সিনেমার ডায়লগ দিবে না। এইটুকু ছেলে হয়ে এত পাকা কথা বলো কেন? কিভাবে? কি বলছেন আপু? আমাকে আপনার এইটুকু মনে হয়? এতদিনে বিয়ে করলে 2-3টা বাচ্চা থাকতো আমার। ঈশান, এবার কিন্তু অসভ্যতা করছো তুমি। কই অসভ্যতা করলাম আপু? এখনো তো টাচ পর্যন্ত করলাম না, তাতেই এমন করছেন মনে হচ্ছে জড়িয়ে ধরে কিস করছি। তুমি সত্যি একটা অসহ্য। তোমার সাথে কথা বলাই বেকার। থাকো তুমি, একদম আমার পিছু নেবে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আরে আপু শুনুন তো, এখনো তো কিছু শুরুই করলাম না, শুধু শুধু রাগ করছেন। তুলি কিছু না বলে উঠে চলে গেল। তুলি ঈশানের বোন ইরার বান্ধবী, বয়সে তার থেকে 3 বছরের সিনিয়র। ঈশান অনেক আগে থেকেই তুলিকে পছন্দ করে। সে আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তরিত হয়। আজ 2 বছর যাবৎ ঈশান তুলির পিছনে ঘুরছে, কিন্তু তুলি তাকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। বেচারাও হাল ছাড়ার পাত্র না। সেও পণ করেছে তুলিকে সে রাজি করিয়েই ছাড়বে। ঈশানের বোন ইরা অবশ্য এসব জানে না। ইরা জানলে এতদিনে কতগুলো থাপ্পড় জুটত কপালে আল্লাহই ভালো জানে। আজ ইরা ভার্সিটিতে আসেনি। তুলি ক্যান্টিনে বসেছিল, আর ঈশানও তাকে বিরক্ত করলো, তাই তুলি রেগে চলে গেল। তুলি ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। চারপাশে কোলাহল, তবুও যেন সব শব্দ তার কানে এসে মিলিয়ে গেল এক অচেনা নিস্তব্ধতায়। কফির কাপের ধোয়া এখনও তার হাতে লেগে থাকা গন্ধে মনে করিয়ে দিচ্ছে ঈশানের দুষ্টু হাসিটা। ছেলেটা কথায় কথায় রাগিয়ে দেয়, তবু কোথায় যেন অদ্ভুত এক টান আছে ওর মধ্যে, যেটা তুলি নিজেই বুঝে উঠতে পারে না। তুলি ধীরে ধীরে হাঁটছে ভার্সিটি করিডোর দিয়ে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলো। তুমি জানো না ঈশান, আমি চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার চোখে আমি যতটা সহজ, ততটা নই আমি। কিছু সম্পর্ক আছে যেগুলো কাছে এলেই ভেঙে যায়। কিছু অনুভূতি আছে যেগুলো যত গভীর হয় তত বেশি নিষিদ্ধ হয়ে যায়। একটা হালকা হাওয়া তার চুলে খেলা করলো। মনে হলো বাতাসও যেন ঈশানের নাম ধরে ডাকছে, তুলি আপু। সে ডাকে সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। তারপর ঠোঁটের কোণে তীব্র কষ্টমাখা এক হাসি ফুটে উঠল। তুমি বুঝবে না ঈশান, ভালোবাসা কখনো কখনো বোঝা হয়ে যায়। আমি সেই বোঝাটা আর নিতে পারি না। দূরে ভার্সিটির ঘন্টা বাজলো। তুলি পা বাড়ালো ক্লাসের দিকে, কিন্তু তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল। মনে হচ্ছিল যেন কোনো অজানা গোপন সত্যতাকে আঁকড়ে ধরে টানছে। একটা অতীত যা সে যতই চাপা দিক বারবার ফিরে আসে ঈশানের মুখে হাসির ছায়া হয়ে। সে জানে না এই লড়াইটা কাকে নিয়ে, নিজেকে নাকি সেই ছেলেটাকে যে বেয়াদবের মতো বারবার বলে, আমি আপনাকে ভালোবাসি আপু। তুলি একবার আকাশের দিকে তাকালো। চোখের কোণে জমে থাকা জলটা ঠোঁটের কোণে হারিয়ে গেল। না ঈশান, তুমি জানো না আমি কি। তুমি জানলে হয়তো আজ আমাকে ভালোবাসতে পারতে না। এই বলে তুলি ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ লুকিয়েছিল এক অনুচ্চারিত রহস্য, যা হয়তো একদিন সব সামনে আসবে। ক্যান্টিন থেকে বেরিয়ে তুলি যখন ভার্সিটি গেটের দিকে যাচ্ছিল, তখন তার মনে পড়ল আজ ইরা কেন এলো না। সকাল থেকে মেয়েটা কোনো খবর দেয়নি। সাধারণত ইরা না এলে আগে জানিয়ে দেয়, কিন্তু আজ একদম চুপচাপ। তুলি ব্যাগ থেকে ফোনটা বের করে নাম্বার ডায়াল করলো। ফোনের ওপাশ একটু সময় নিল, তারপর পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো তুলি। কিরে, তুই আজ ভার্সিটিতে আসিস নাই কেন? সকাল থেকে খোঁজ করলাম, তোর কোনো খবরই পেলাম না। ওপাশে একটুখানি নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তারপর ইরার কণ্ঠটা একটু ক্লান্ত শোনালো। আসলে তুলি, মায়ের একটু শরীর খারাপ হয়ে গেছে, তাই সকালে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। ওরে বাবা, কি হয়েছে আন্টির?
হঠাৎ এমন কি হলো? ইরা এক মুহূর্ত চুপ করে রইল। মনে হলো যেন ভেতরে কোনো চাপা উদ্বেগ কাজ করছে। মায়ের পুরনো সমস্যা তো জানিসই, প্রেশারের। গতকাল রাত থেকে প্রেশারটা অনেক বেড়ে গেছে, উপরোক্ত একটু বুক ধরফর করছে। ডাক্তার বলছে কিছু টেস্ট দিতে হবে, এখন রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তুলির বুকটা কেমন যেন ধক করে উঠল। সে আন্টিকে ছোটবেলা থেকেই দেখছে, খুব মিষ্টি আর শান্ত স্বভাবের মানুষ, সবসময় হাসি খুশি থাকেন। আর তুলিরও খুব প্রিয় বটে। আহারে, আন্টির তো এমন হওয়ার কথা না। নিশ্চয়ই গত কয়েকদিনের চিন্তা ভাবনা আর কাজের চাপের জন্যই এমন হয়েছে। আমি বিকেলে একবার চলে আসব, ওনার সাথে দেখা করে যাব, ঠিক আছে? না না, তুই কষ্ট করে আসিস না, ডাক্তার বলেছেন বিশ্রাম নিতে হবে, ওষুধ দিয়েই ঠিক হয়ে যাবে। তাও আমি যাব, আন্টির সাথে দেখা না করে শান্তি পাবো না। তুই তো জানিস আমি ওনাকে কতটা ভালোবাসি। জানি জানি, তুই আসলে মা খুশি হবে। তোর কথাই তো হাসতে হাসতে প্রেশারই কমে যায়। তুলি হালকা হেসে উঠল, কিন্তু তার কণ্ঠে একটা অদ্ভুত মায়া মেশানো স্নিগ্ধতা ছিল। মনে মনে ভাবল, ইরার পরিবারটা যত সুন্দর, কত শান্ত, আর আমি আমার জীবনের প্রতিটা কোণ জুড়ে শুধু অতীতের অজানা দুঃখ। হঠাৎ সেই মুহূর্তে ঈশানের মুখ ভেসে উঠল তার চোখে। ছেলেটা প্রতিদিন কত মজা করে কথা বলে, হাসায় রাগায়, অথচ সে জানে না তার হাসির পেছনে একটা মেয়ের বুকে কত ভয় লুকানো। ইরার মার জন্য মন খারাপ হলো, কিন্তু জানি না কেন ওর ছেলেটার মুখটাই বারবার চোখের সামনে আসছে। এই ছেলেটাকে না দেখলেই শান্তি পাই না, আবার দেখলেও মনটা কেমন ওলট পালট করে দেয়। ফোনটা কানে রেখে আবার বলল, আচ্ছা ইরা, আন্টির জন্য কিছু আনবো, ফল বা জুস? না, দরকার নেই। তবুও যদি আসিস তাহলে শুধু মায়ের জন্য একটা লাল গোলাপ নিয়ে আসবি, উনি ফুল খুব ভালোবাসে। ঠিক আছে, আমি আসবো। তুই মার খেয়াল রাখ, ওষুধগুলো সময় মতো খাওয়াস। ঠিক আছে, তোকে জানাবো রিপোর্ট পেলে। ফোন কেটে গেল, কিন্তু তুলির মনটা কেমন অস্থির হয়ে রইল। ভার্সিটির গেটের বাইরে এসে সে একটু থামল। চোখের সামনে সূর্যটা যেন একটু নিচে নেমে এসেছে, বিকেলের আলোয় চারপাশটা সোনালি হয়ে উঠেছে। তুলি হালকা করে ব্যাগের স্টেপটা ঠিক করলো, মনে মনে ভাবলো, কত সহজে সবাই নিজের মানুষকে ভালোবাসে, খেয়াল রাখে, আর আমি আমার জীবনে ভালোবাসা মানে শুধু নিষেধ আর ভয়। আমি চাইলেও ঈশানকে ভালোবাসতে পারবো না কোনোদিন। তার চোখে যেন জল চিকচিক করে উঠল, তবুও মুখে একরাশ হাসি এনে সে পা বাড়ালো রাস্তায়। সে জানে না কয়েক ঘন্টা পর ঈশান আবারও তার সামনে এসে দাঁড়াবে, সে চিরচেনা দুষ্ট হাসি নিয়ে। ঠিক এমন সময় যখন তুলির মন সবচেয়ে দুর্বল থাকবে, বিকেলের আকাশটা অদ্ভুত সুন্দর, রোদটা একটু মিলান, বাতাসে হালকা ঠান্ডা ভাব। তুলি রিকশায় বসে ইরাতের বাড়ির রাস্তা ধরে এগুচ্ছে, হাতে ছোট্ট একটা ফুলের তোড়া, লাল আর সাদা গোলাপ মিশে বানানো ইরার মায়ের জন্য। মনটা আজ একটু অন্যরকম লাগছে, হয়তো সকাল থেকেই ঈশানের বোকামি কিংবা ইরার মায়ের অসুস্থতার খবর দুটোই মিলেমিশে মনটাকে ভারী করে তুলেছে। গেটের সামনে নেমে তুলি ব্যাগ ঠিক করে ধীরে ধীরে দরজার দিকে এগোলো। ডোরবেল টিপতেই ভেতর থেকে কারোর হাঁটার শব্দ ভেসে এলো। দরজা খুলতেই তুলি এক মুহূর্তের জন্য থমকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে ঈশান, গায়ে হালকা নীল টি শার্ট, মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি, চুলগুলো এলোমেলো, চোখে সেই চিরচেনা দৃষ্টি যেন বলছে, তুমি এসেছো আমার জন্যই। ঈশান দরজার ফ্রেমে হেলান দিয়ে হেসে বলল, আপনি আমাকে না দেখে থাকতে পারলেন না আপু, তাই সোজা বাড়িতে চলে এলেন। তুলি চোখ ছোট করে তাকালো, এক চুলের জন্য রাগের প্রকাশ মিস করলো না মুখে। বেয়াদব, তোমাকে দেখতে আমি আসিনি, আমি এসেছি তোমার মাকে দেখতে। আন্টির শরীর খারাপ জেনেই আসা, তোমাকে দেখলে তো আমার মাথা ব্যথা বেড়ে যায়। তাই নাকি? কিন্তু দেখছি আমার মাথা ব্যথার ওষুধ হয়ে নিজেই চলে এসেছেন। ঈশান, তোমার কথা বন্ধ করো, একটু সম্মান করতে শেখো বড়দের। বড়দের তো করি আপু, কিন্তু আপনি তো শুধু নামেই বড়, মনে তো একদম ছোট্ট একটা মিষ্টি মেয়ে। তুলির রাগে মুখটা লাল হয়ে গেল। সে কিছু বলার আগেই ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুলি, তুই এসেছিস? তুলি সঙ্গে সঙ্গে ইরার দিকে তাকিয়ে হাসলো আর ঈশানের সামনে দিয়ে ভেতরে চলে গেল। হ্যাঁ রে, আন্টির শরীর ভালো না, তাই ভাবলাম একবার দেখে যাই। এরা এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরলো। আহারে, তুই আসবি ভেবেছিলাম, মা তো তোর কথা বলছিল আজ দুপুরেও,
বলছিল তুলি তো কতদিন দেখা দিতে আসে না। আমি আসতামই, কিন্তু ক্লাস আর কাজের চাপে সময় হয় না রে। ইরা মুখে হালকা অভিমান নিয়ে বলল, তুই তো আমাদের ভুলে গেছিস, এক সময় কত ঘন ঘন আসতিস, এখন শুধু পড়া আর কাজ। একটু থেমে ইরা চোখ টিপে বলল, আর আর হয়তো কারোর জন্য সময় পাস না বলেই আর আসিস না। চুপ কর, কি সব উল্টাপাল্টা বলিস? আমার এমন কেউই নাই রে। কিন্তু ঈশান পাশে দাঁড়িয়ে পড়ল। ওটা ঠিক বলেছি আপু, কেউ না হলে কেউ একজন তো আছে, যার জন্য আমার জায়গা খালি হচ্ছে না। চুপ করো ঈশান, একটু ভদ্রতা শেখো না তুমি? আপনি আসলে আমি তো লজ্জায় কথা হারিয়ে ফেলেছি আপু। এইভাবে সামনে আসলে মানুষটা কেমন যেন কাবু হয়ে যায়। তুলি গভীর একটা শ্বাস ফেলল। আমি আন্টির কাছে যাচ্ছি, তুমি দূরে সরে দাঁড়াও। ঈশান হাসতে হাসতে পাশে সরে গেল, কিন্তু তার চোখে দৃষ্টি এক মুহূর্তের জন্য তুলির থেকে সরল না। তুলি ঘরে ঢুকে দেখল ইরার মা সোফায় বসে আছেন, পাশে একটা টেবিলে ওষুধ আর পানির বোতল রাখা। তুলি হাতের ফুলে তোড়াটা এগিয়ে দিয়ে বলল, আন্টি কেমন আছেন আপনি? শুনলাম শরীরটা একটু খারাপ। আরে না মা, এখন অনেকটাই ভালো আছি। তুই এলি দেখে আরো ভালো লাগছে। তুই আসলে ঘরটা কেমন আলোয় ভরে যায়। আমি এসেছি শুধু আপনাকে দেখতে, আপনি একটু বিশ্রাম নিন, এই দেখছি সব ঠিকঠাক হচ্ছে কিনা। ইরা পাশে বসে ওষুধের বোতলটা খুলে দিল। তুলি, ডাক্তার বলেছে আগামী এক সপ্তাহ মাকে রেস্টে থাকতে হবে, আর সকালে বিকেলে ওষুধ খাওয়াতে হবে। তুলি মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ আমি আসবো মাঝে মাঝে দেখে যেতে, আপনি চিন্তা করবেন না আন্টি। তুই তো আমাদের নিজের মেয়ে, আল্লাহ তোর মঙ্গল করুক মা। তুলির চোখের কোণে হালকা জল চিকচিক করে উঠল। সে মুহূর্তেই মনে হলো এই ঘরটার মানুষগুলো কত আপন, কত শান্ত, অথচ ও নিজের জীবনে শান্তি যেন বিলাসিতা হয়ে গেছে। পাশের দিকে তাকাতে দেখল দরজার ফাঁকে ঈশান দাঁড়িয়ে আছে চুপচাপ, কিন্তু চোখে এক অদ্ভুত মায়া। তুলি চোখ ফিরিয়ে নিল দ্রুত, যেন কিছুই দেখেনি। আন্টি একটু হাসলেন। ঈশান, তুলিকে চা দে বাবা, ও এলে চা না খাইয়ে ছাড়িস না। আমি নিজেই করে নেব, তোমার দরকার নেই। আপু, আপনি তো আমার মায়ের প্রিয় অতিথি, এখন আপনি চা বানাবেন, সেটা কেমন দেখাবে বলুন তো? তোমার মুখ দেখলেই খারাপ লাগে, চা দেখলে তো কি হবে কে জানে। ইরা হেসে গড়িয়ে পড়ল। তুই আর ঈশান একসাথে থাকলে ঘরটায় হাসির রাগের খেলা লেগেই থাকে। তুলি হেসে ফেল, না চাইলেও। এই ছেলেটাকে রাগ করা যায় না, আবার রাগ করলেও কোথাও যেন একটা অদ্ভুত টান পেয়ে যায় সে নিজের ভেতরে। চা আনতে ঈশান রান্নাঘরের দিকে গেল। তুলে আন্টির পাশে বসে রইল, কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্থির। মনে মনে বলল, তুমি জানো না ঈশান, আমি চাইলেও এই ঘরটায় যতটুকু আসি ততটাই ভয় পাই, কারণ তোমার চোখের হাসির ভেতরে যে আবেগটা দেখি সেটাই আমাকে দূরে সরিয়ে দেয়। আমি পারি না, পারবো না। দূরে রান্নাঘর থেকে চায়ের গন্ধ আসছে, সেই গন্ধে যেন একটুখানি ভালোবাসার ছোঁয়া লুকিয়ে আছে, যা তুলি বুঝতে চায় না, কিন্তু তার হৃদয় ঠিকই টের পায়। রান্নাঘর থেকে ভেসে আসছে চায়ের গন্ধ, গরম ধোয়া উঠছে কাপের ভেতর থেকে, সেই সাথে কিচিরমিচির করে পাখিরাও যেন বিকেলটা উপভোগ করছে। তুলি বসে আছে সোফার এক পাশে, ইরার সামনের চেয়ারে ইরার মা আন্টি। একটুখানি ক্লান্তি তার চোখে, মুখে, কিন্তু মুখে সেই চিরচেনা কোমল হাসি। ঠিক তখনই ঈশান চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো, মুখে সেই দুষ্ট হাসিটা এখনো জলজল করছে। এই নিন আপুর জন্য বিশেষ চা, আমি নিজ হাতে বানিয়েছি, তাই স্বাদ একটু বেশি মিষ্টি হতে পারে। তোমার মিষ্টি কথাগুলোর মতোই কি হয়তো বুঝে খেতে হবে। একদম হৃদয় ছোঁয়া স্বাদ আপু, ট্রাই করে দেখলেই বুঝবেন। তুলি কড়া চোখে তাকালো, কিন্তু কিছু বলল না, শুধু কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে এক চুমুক দিল। চা খারাপ হয়নি, কিন্তু মুখে সেটা স্বীকার করতে তো নয়ই। মোটামুটি। মোটামুটি না, অসাধারণ। মুখে না বললেও চোখ বলে দিচ্ছে। তুলি ঠোঁট চেপে রইল। এই ছেলেটা না একদম জ্বালিয়ে দেয়, কোথায় যে এমন কথা শিখেছে। আন্টি তখন হাসি মুখে বললেন, তুলিমা, তুই মাঝে মাঝে আসিস আমাদের বাড়ি,
তুই এলেই ঘরটা কেমন আলোয় ভরে যায়, সারাদিন মনটা ভালো থাকে, একরকম আনন্দ লাগে। তুলির মুখে কমলা একটা হাসি ফুটলো। এমন কথা বলবেন না আন্টি, আপনি জানেন না আমি আসলে নিজেই শান্তি পাই। আপনার সাথে কথা বললে মনে হয় আমি নিজের বাড়িতে আছি। তাই নাকি মা? তুই আমার মেয়ের মতোই, ইরার বান্ধবী বলে নয়। তুই ছোটবেলা থেকেই এমন ছিলি, শান্ত, ভদ্র, মিষ্টি মেয়ে। আল্লাহ তোকে অনেক সুখ দিবে দেখিস। আন্টির এই দোয়া শুনে তুলি মাথা নিচু করে হেসে ফেল। ঠিক সেই মুহূর্তেই পাশে বসা ঈশান নিচু গলায় বিড় করে বলল, আরে মা, একেবারে ছেলের বউ করে নিয়ে আসো না ওকে, তাহলে সারা দিন তোমার সাথেই থাকবে, তোমার মনও ভালো থাকবে, আমারও। তুলির কানে কথাটা পরিষ্কার পৌঁছালো। চোখ দুটো গোল হয়ে গেল মুহূর্তেই। মুখে সেই রাগের ছায়া যেটা ঈশান বারবারই দেখতে চায়, কারণ এই রাগের মধ্যেই তুলিকে সবচেয়ে সুন্দর লাগে তার চোখে। তুলি দ্রুত ঈশানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ করো তুমি। ঈশান মুচকি হাসলো, যেন তারই জয় হয়েছে। কি বলছিস ঈশান? কিছু না মা, আমি বলছিলাম তোমরা গল্প করো, তোমাদের কথা শুনতেও ভালো লাগে। শুনবি কেন না? তুলির মতো মেয়ে তো আর রোজ আসে না ঘরে। তুলি মাথা নিচু করে চুপ করে বসে রইল, কিন্তু মুখে হালকা রাগটা ঢেকে গেল একটা অদ্ভুত লজ্জায়। এরা মজা পেয়ে বলল, ঈশান, তুই না একদম বেহায়া হয়ে যাচ্ছিস দিন দিন। তুলির সামনে এমন কথা বলিস কিভাবে? আরে আমি কি বললাম? আমি তো শুধু বললাম মা আর আপুর গল্প শুনতে ভালো লাগে। এই ছেলে একদম চুপ। আন্টি দেখছেন না আপনার ছেলে কেমন দুর্বিনীত হয়ে গেছে? ঈশান তো ছোট থেকেই দুষ্টু, তুই তো জানিস মা, কিন্তু মনটা ওর খারাপ না। তুলি চুপ করে গেল। জানে আন্টি ঠিকই বলেছেন, ছেলেটার মনটা খারাপ না, বরং অদ্ভুত রকমের সোজা। সেই সরলতাই হয়তো মাঝে মাঝে নিজের মনটাও কেমন নরম হয়ে যায়। ইরা বলে ওঠে, চল আমি তোকে মায়ের ওষুধগুলো দেখাই, কিভাবে খাওয়াতে হবে বলেছে ডাক্তার। তুলি মাথা নেড়ে উঠে গেল ইরার সাথে। ঈশান পেছন থেকে তাকিয়ে দেখল তুলি গা ভর্তি চুলগুলো হালকা বাতাসে তুলছে, আর প্রতিটি পদক্ষেপ যেন ওর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মনে মনে সে বলল, তুমি যত দূরে যাও তুলি আপু, আমি ততটাই তোমার দিকে টান অনুভব করি। তুমি জানো না, তোমার একবারের হাসিতেই আমার পুরো পৃথিবী বদলে যায়। আর ঘরের কোণে বসে থাকা আন্টি তখনও হাসি মুখে বললেন, এই মেয়েটাকে কেন জানি নিজের মনে হয়, আল্লাহ জানে, হয়তো কোনো দিন সত্যিও আমার ঘরে আসবে একদিন। আর তুলির অজান্তেই ঈশানের মুখে সেই দুষ্ট হাসিটা ফিরে এলো। আপু, আপনি একদিন আমারই হবেন, এটা আমি জানি। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে কেউ টেরই পায়নি। ঘরে হালকা বাতাস ঢুকছে পর্দা উড়িয়ে, আর দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। টেবিলে ইরা কিছু নাস্তা এনে রেখেছে, চা, বিস্কিট আর সামান্য চানাচুর। সবাই মিলে হাসি আড্ডার মধ্যে খাচ্ছে, যেন দিনের ক্লান্তি কোথাও মিলিয়ে গেছে। তুলি ঘড়ির দিকে তাকিয়ে বলে, ওরে বাপরে, এতটা বাজে? এখনই যেতে হবে আমাকে, মা রাগ করবে। সন্ধ্যা পেরিয়ে গেলে একদম ভালো চোখে দেখে না। এত তাড়াতাড়ি চলে যাবি নাকি তুলি? একটু গল্প কর, এখনই তো এসে বসলি। থাক না রে, কাল ক্লাসও আছে। তাছাড়া মা একা থাকে, দেরি করলে মন খারাপ করে। তা ঠিকই বলেছো মা, মেয়েরা বাসার বাইরে থাকলে মায়েদের চিন্তা হয়, এই তো সবারই নিয়ম। তবে তুই কিন্তু খুব কমই আসিস আমাদের বাড়ি, মাঝে মাঝে এসে যাস। তুই এলেই মনে হয় ঘরটা কেমন প্রাণ ফিরে পায়। তুলি চোখে একটুখানি মায়া জমল। আন্টির এই স্নেহের কথাগুলো তার মন ছুঁয়ে গেল। এমন কথা বলবেন না আন্টি। আমি এলেই যদি আপনি এত খুশি হন, তাহলে প্রতিশ্রুতি রইল, আসবো আবার শীঘ্রই। হ্যাঁ মা, কথা দিলি কিন্তু। দিলাম, এখন উঠি, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, তবে একা যেতে দেব না। ঈশান, তুই তুলিকে পৌঁছে দিয়ে আয়, সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটা একা যাবে কেমন করে? না না আন্টি, আমি একাই চলে যাব, আপনি চিন্তা করবেন না, রিক্সা উঠলেই হয়ে যাবে। পারবি জানি মা, তুই একা যেতে পারবি, কিন্তু আমি যে মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করি, তাকে এই সন্ধ্যার সময় একা ছাড়তে পারি না রে। ঈশান, তোকে বললাম পৌঁছে দিয়ে আয়। তুলি কিছু বলতে যাচ্ছিল,
ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা ঈশান মুচকি হেসে ফিসফিস করে বলল, দেখলেন তো আপু, মাও এখন আমার পক্ষে। আপনি না চাইলেও এখন আমাকে সহ্য করতেই হবে রাস্তায় যাবার সময়টুকু। বেশি বাড়াবাড়ি করবে না, চুপচাপ যাবে, কোনো কথা বলবি না পথে। আপু, আমি কি কোনোদিন চুপচাপ থাকি নাকি? তবে ঠিক আছে, আপনার জন্য চুপ থাকবো যদি আপনি বলেন ভালোবাসি। ঈশান, তুলি রেখে দরজার দিকে এগিয়ে গেল আর ঈশান মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমরা যাচ্ছি, তুমি ওষুধ খেয়ে নাও, আমি ফিরে এসে দেখি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। তুলিমা, তুইও সাবধানে যাস। ঠিক আছে আন্টি, খেয়াল রাখবেন নিজের, কাল আবার ফোন দেব। দরজার সামনে দাঁড়িয়ে ঈশান তুলিকে দেখল। বাতাসে তার চুল উড়ছে, সন্ধ্যার আলোয় মুখটা হালকা মিলান। তুলি হয়তো বুঝতে পারছে না, কিন্তু সেই মুহূর্তে ঈশানের মনে হচ্ছিল এই মেয়েটা শুধু তার মায়ের নয়, তার জীবনের আলো হয়ে উঠছে ধীরে ধীরে। আপু, আজ তুমি শুধু মায়ের জন্য এসেছিলে, কিন্তু একদিন তুমি আসবে শুধু আমার জন্য। আমি জানি সেই দিনটা খুব দূরে নয়। বাইরে গোধূলির আলো ঝিমিয়ে পড়ছে আর তাদের দুজনের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাস্তায়। বাইরে তখন হালকা অন্ধকার নেমেছে, রাস্তার বাতিগুলো একে একে জ্বলে উঠছে। বাতাসে ভেসে আসছে ফুলের গন্ধ আর দূরে আজানের শেষ সুরগুলো মিলিয়ে যাচ্ছে। শহরের কোলাহলে তুলি দরজা পেরিয়ে বেরোতেই ঈশান এগিয়ে এসে বাইকের চাবিটা ঘোরালো। চলেন আপু, আজকে আমার বাইকেই নিয়ে যাই আপনাকে, 5 মিনিটেই বাড়ি পৌঁছে যাবে। তুমি কি ভাবছো আমি তোমার সাথে বাইকে চড়ে যাব? কোনো দরকার নেই, আমি রিক্সায় যাব। কেন? আমার বাইকে কি কোনো ত্রুটি আছে নাকি? নাকি বাইকের চালকটাই সমস্যা? হ্যাঁ, ঠিক সেটাই সমস্যা। বাইকের চালকটা বেশি কথা বলে, বেশি হাসে, আর সবচেয়ে খারাপ, সে আমার ছাত্রী জীবনের শান্তি কেড়ে নিয়েছে। আপু, আপনি এমন বললে মানুষ ভাববে আমি কোনো দুষ্ট প্রেমিক। আমি তো স্রেফ আপনাকে পৌঁছে দিতে চাচ্ছি। দরকার নেই, যদি সত্যি পৌঁছে দিতে চাও তাহলে রিক্সা আনো। ঈশান মুখটা সামান্য নামিয়ে বলল, ঠিক আছে আপু, যেহেতু আপনি আদেশ দিয়েছেন তাই এখন আমি রিক্সা খুঁজে আনছি। সে একটু দূর পর্যন্ত গেল, কিন্তু সন্ধ্যার সময় রিক্সা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার হয়ে গেল। রাস্তার সবগুলো রিক্সা যাত্রী নিয়ে ছুটে যাচ্ছে। 5 মিনিট, 10 মিনিট, তারপর 15 মিনিট পার হলো। এই তো বলেছিলাম সন্ধ্যায় রিক্সা পাওয়া যায় না, এখন কি করবে বলো? আপু, তাহলে একটা উপায় বলুন। আপনি হাঁটবেন, আমি আপনার পাশে পাশে থাকবো, এতে রিক্সারও দরকার হবে না, আর আমি আপনাকে একা ফেলে যাব না। তুমি একদম চুপ করে হাঁটবে, বেশি কথা বলবে না, বুঝেছো? চেষ্টা করব, তবে আমি নিশ্চয়তার গ্যারান্টি দিতে পারছি না। তুলি বিরক্ত মুখে এগিয়ে চলো। রাস্তার দুই ধারে বাতিগুলো ছায়া ফেলছে, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে দূর থেকে। পাশে হাঁটতে হাঁটতে ঈশান একদম চুপ থাকলো কয়েক মিনিট, তারপরে আবার কথা শুরু করলো। আপু জানেন, আজ আপনি যখন মাকে হাসাচ্ছিলেন তখন আমার মনে হচ্ছিল আপনি আমাদের পরিবারের অংশ। আমার মা আপনাকে কতটা পছন্দ করে বুঝতে পারছেন তো? তোমার মা অনেক ভালো মানুষ, ওনার মতো মানুষ খুব কম আছে। আমার মায়ের মতোই আপনিও তো ভালো, শুধু একটু বেশিই কঠিন। আমি কঠিন বলেই তোমার মতো পাকা ছেলেদের সামলাতে পারি। ও, মানে আপনি আমাকে সামলানোর জন্যই জন্মেছেন? ঈশান, একটা কথা বারবার বলবে না। ঠিক আছে আপু, কিন্তু একটা কথা বলবো, রাগ কইরেন না। বলো। আপনি রাগ করলে দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় চোখের ভেতর আগুন আর ঠোঁটের কোণে রক্তিম ফুল ফুটেছে। তুমি কি একটুও ভয় পাও না আমাকে? ভয় পাই, কিন্তু সেই ভয়েও একরকম শান্তি আছে। আপনি যখন রাগ করেন তখনও মনে হয় এই রাগটাও আমার জন্য। তুলির মনে কেমন যেন একটা ঢেউ উঠল, তবুও মুখে কঠিন ভাব রাখলো। এসব নাটকীয় কথা বন্ধ করো, তোমার এই মিষ্টি কথায় আমি পা দেই না, বুঝলে? বুঝেছি আপু, তবে আমার চেষ্টা কিন্তু চলবেই। দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। সন্ধ্যার অন্ধকার এখন পুরোপুরি ছড়িয়ে গেছে, বাতাসে হালকা ঠান্ডা ভাব, পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ। তুলি একটু দ্রুত হাঁটছে আর ঈশান নীরবে তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটছে, কখনো সামনে কখনো পাশে। একসময় তুলির বাড়ির মোড় এসে গেল। ঠিক আছে, এখন তুমি ফিরে যাও, আমি একাই যাব। ঠিক আছে আপু, তবে আপনি পৌঁছানোর পর একটা মেসেজ দিবেন, না হলে আজ রাতে ঘুমাতে পারবো না। অযথা ড্রামা করো না,
আমি মেসেজ দেব না। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করব যতক্ষণ না আপনি দেন। তুলি কিছু না বলে ঘুরে চলে গেল। ঈশান পেছন থেকে তাকিয়ে রইল যতক্ষণ না সে অন্ধকার গলিতে মিলিয়ে গেল। আপু, আপনি না চাইলেও আমি একদিন এমনভাবে আপনার জীবনে ঢুকবো যে আপনি নিজেই পথ হারিয়ে ফেলবেন আমার ভালোবাসায়। বাতাসে হালকা সুর বয়ে যায়, রাতে নরম আলোয় ছেলেটির চোখে তখন শুধু একটাই প্রতিজ্ঞা, তুলিকে একদিন আমার করেই ছাড়বো। বাইরে তখন গভীর সন্ধ্যা। হালকা ঠান্ডা বাতাসে গাছের পাতায় খসখস শব্দ আর দূরের রাস্তায় ছুটে যাওয়া গাড়ির আলো মিলেমিশে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। তুলি ক্লান্ত পায়ে গলির ভেতর দিয়ে নিজের বাসায় ফিরছে। সারা দিন ধরে মানসিক চাপ, ঈশানের বাড়িতে যাওয়া আসা সব মিলিয়ে ওর মাথা ভারী হয়ে আছে। দরজা খুলতেই ভেতর থেকে তুলিকে দেখে ওর মা এগিয়ে এলেন, চোখে মুখে হালকা চিন্তার ছাপ। এত দেরি করলি কেন মা? তুই তো সাধারণত সন্ধ্যার আগে চলে আসিস। মনটা খারাপ হচ্ছিল আমার। আন্টির শরীরটা ভালো নেই মা, আমার সাথে গল্প করতে চাইছিলেন। কতদিন পর তো গেলাম, ওনার মনের অবস্থা দেখে মানা করতে পারলাম না, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা মা, ওনারও তো বয়স হয়েছে, তুই গিয়েছিস, ওনার ভালোই লেগেছে। ভিতরে যা, হাত মুখ ধুয়ে এসে খেয়ে নে। তুলি চুপচাপ হেঁটে নিজের ঘরে ঢুকলো। ঘরটা নরম আলোয় ভরা, জানালা দিয়ে আসা বাতাসে পর্দা হালকা নড়ছে। এক কোণে টেবিলে বইগুলো পড়ে আছে, আর আয়নায় নিজের প্রতিচ্ছবি তাকিয়ে আছে তারই দিকে। তুলি আয়নার সামনে দাঁড়ালো, ব্যাগটা নামিয়ে আয়নায় নিজের মুখের দিকে তাকালো। চোখে ক্লান্তি, ঠোঁটের কোণে যেন অদৃশ্য অভিমান। ঈশান, তুমি কেন অযথা আমার পেছনে ঘুরছো? তুমি কেন বারবার চেষ্টা করছো আমাকে বোঝাতে যে তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসা কোনো খেলনা নয় যে চাইলেই পাওয়া যায়। তার চোখের সামনে ঈশানের আজকের হাসি, দুষ্টামি আর তার মায়ের সামনে বলা ছেলের বউ কথাটা ভেসে উঠল মনে মনে একটা হালকা ঝড় উঠল তার ভেতর। তুমি হয়তো বুঝতেই পারো না ঈশান, আমি কেন এতটা কঠিন। তুমি হাজার চাইলেও আমাকে পাবে না। আমার জীবনটা এত সোজা নয়। আমার পেছনে এমন এক অতীত আছে যা তুমি জানো না, আর জানলেও হয়তো তুমি আর এগোতে চাইবে না। তুলির বুকের ভেতর হালকা কাঁপন উঠল। সে হাত দিয়ে আয়নার প্রান্ত ধরে গভীর শ্বাস নিল। বাড়ি থেকে মায়ের গলা ভেসে আসছে, মা, হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নিও। আসছি মা। তুলির চোখের কোণে জমা হওয়া অদৃশ্য জলের ফোঁটাটা হাত দিয়ে মুছে নিল। আয়নায় নিজের মুখের দিকে শেষবার তাকিয়ে নীরবে ফিস ফিস করে বলল, ঈশান, তুমি জানো না আমার হৃদয়ের চারপাশে কতগুলো দেওয়াল। তুমি যতই চেষ্টা করো হয়তো কোনোদিন পারবে না ভাঙতে। তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু ঘরের ভেতর রয়ে গেল তার সেই প্রতিচ্ছবিটা, যেটা অদৃশ্য কোনো কষ্টে ঢাকা। আর চোখে ভাসছে অজানা এক রহস্যের ছায়া। ভোরের আলোটা যেন আজ একটু উজ্জ্বল। তুলি ঘুম থেকে উঠে ক্লাসের প্রস্তুতি নিল, ব্যাগে বই গুছিয়ে বের হলো। মনটা যদিও ভারী, তবুও মুখে কোনো ছাপ রাখলো না। মনে মনে ভেবেছে আজ আর কোনো ঝামেলা করবে না, সোজা ক্লাস করবে আর সোজা বাড়ি ফিরবে। ভার্সিটির ক্যান্টিনের পাশে করিডোরটা তখনও বেশ ফাঁকা। গরম চা আর সমচার গন্ধ ভেসে আসছে। তুলি ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সামনে থেকে হেসে হেসে ঈশান এসে দাঁড়ালো। কি ব্যাপার আপু, আপনি তো কাল আমাকে মেসেজ দিলেন না? কেন আমি মেসেজ দিব? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছিলাম আমি তোমাকে মেসেজ দেব না। ঈশানের মুখটা হঠাৎ একটু নরম হয়ে গেল, যেন সে মন থেকে কিছু ভেঙে পড়ল। কিন্তু আমি তো কত আশা করেছিলাম আপনি একটা মেসেজ দেবেন, শুধু লিখবেন পৌঁছে গেছি, তাতেই আমি শান্তি পেতাম। তুমি কেন আশা করছিলে? তোমাকে কি আমি বলেছিলাম আশা করে থাকতে? আমি তো তোমাকে স্পষ্ট করে দিয়েছি আমার থেকে কিছু আশা করো না। সেটা বললে কি করে হয় আপু? আপনি বললেন তাই, আর আমি আশা করব না, এটা কি কখনো হয়? তুলি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলো। ঈশানের চোখে অদ্ভুত এক সত্যি আর জেদ ঝিলিক মারছে। আমি তো আপনার আশাতেই বেঁচে আছি আপু। আপনি যদি আশা না দেন আমি বাঁচবো কিভাবে? ঈশান, আমার জীবনটা বুঝতে পারো না। আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তোমাকে কোনো স্বপ্ন দেখাতে পারি না। তুমি যতই চাইবে আমার জীবন ততই দূরে থাকবে তোমার থেকে। আপু, আমি তো কোনো স্বপ্ন চাইনি, আমি শুধু আপনাকে চাই। আর আপনি যত দূরেই থাকুন আমি ততটা হেঁটে আসব।
তুলির বুকের ভেতর কেমন যেন একটা কাঁপন উঠল, তবু সে মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তুমি যেসব কথা বলো সব কেবল গল্প, জীবন কিন্তু গল্পের মতো না ঈশান। জীবন গল্পের মতো না জানি, কিন্তু আপনার সাথে থাকলে সেটাও সুন্দর হয়ে যায়। তুলির মনে হচ্ছিল যত সে দূরত্ব রাখতে চাইছে ঈশানের এক একটা বাক্যই ততই এসে দেওয়াল ছুঁয়ে ফেলছে, অথচ সে নিজের মনের ভেতর ঝড় প্রকাশ করল না। এইসব বন্ধ করো ঈশান, তোমার বয়সটা খেলাধুলার পড়াশোনার, আমার পেছনে ঘোরার নয়। পড়াশোনা করছি, খেলাধুলা করি, কিন্তু আপনার থেকে মন সরাতে পারি না আপু। দুজনের মধ্যে হালকা বাতাস বয়ে গেল। আশেপাশের ছাত্রছাত্রীরা কেউ কেউ তাদের দিকে তাকাচ্ছে। তুলি সেটা টের পেয়ে মুখ ঘুরিয়ে নিল, আর ঈশান দাঁড়িয়ে রইল এক জায়গায়, চোখে একরাশ দৃঢ়তা নিয়ে। আপু, আপনি না চাইলেও আমি আপনার কাছে একদিন এতটাই আপন হয়ে যাব যে আপনি নিজেই বলবেন, ঈশান আমাকে ছেড়ে যেও না। তুলি ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, আর ঈশান পেছন থেকে তাকিয়ে রইল। তার চোখে তখন অভিমান নয়, ছিল শুধুই একরাশ অটল প্রতিজ্ঞা। ক্যাম্পাসের সকালে হালকা রোদ নেমে এসেছে। ঈশান, আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো। ঈশান মৃদু হেসে মাথা নাড়ল। আপনি যতই বলেন দূরে থাকি, আমি পারবো না। আপনি জানেন না আমি আপনাকে কতটা। ঠিক তখনই পিছন থেকে হঠাৎ এক কণ্ঠস্বর। কিরে, তোরা কি কথা বলছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুলি আর ঈশান দুজনেই ঘুরে তাকালো। ইরা এসে দাঁড়িয়েছে, মুখে দুষ্টু হাসি। তুলি ইরার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কথা কোথায় বলছি, তোর ভাই বিরক্ত করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছি। ইরা হা হা করে হেসে উঠল। ভাই আর বান্ধবীর মুখের দিকে তাকিয়ে বলল, তুই তো জানিসই ঈশান কেমন, ওর কথাই কিছু মনে করিস না। তুলি ব্যাগটা কাঁধে ভালোভাবে রেখে বলল, ওর কথাই কিছু মনে করার সময় আমার নেই ইরা। ইরা হাসতে হাসতে তুলির হাত ধরে পড়ল। আচ্ছা আচ্ছা, যা হয়েছে গেছে, এখন চল ক্লাসে যাই। তারা তিনজনই একসাথে হাঁটতে শুরু করলো। ঈশান চুপচাপ দুপাশে তাকিয়ে হাঁটছে, আর তুলি সামনের দিকে হেঁটে যাচ্ছে কড়া মুখে। ক্লাসের দিকে যেতে ছাত্রছাত্রীদের ভিড়, চারিদিকে হালকা গুঞ্জন। ইরা দুজনের মাঝে হাসি মুখে মজা করতে করতে হাঁটছে, আর ঈশান মাঝে মাঝে তাকিয়ে দেখছে তুলির কাঁধে ঝুলে থাকা ব্যাগের স্টাফ। তার হেঁটে যাওয়ার ভঙ্গি, ভেতরে ভেতরে যেন একটা অদৃশ্য টান টান উত্তেজনা ছড়িয়ে আছে। ক্লাসের ঘন্টা শেষ হলো, ছাত্রছাত্রীরা ধীরে ধীরে বেরোতে লাগলো। তুলির চোখে কিছুটা ক্লান্তি কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। এরা হঠাৎ তুলির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তুলি চল ফুচকা খেয়ে আসি। তুলি সামান্য মাথা নেড়ে বলল, না না, এখন ক্লাস নেই, বাসায় যাই। এরা ছোট্ট দুষ্টামি করে তুলির হাত ধরে টেনে বলল, আরে চল তো। তুলির চোখ বড় হয়ে গেল, কিন্তু এরা দুষ্টু চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। এরা আবার একবার শক্ত করে হাতটা ধরল, যেন স্পষ্ট করে বোঝাচ্ছে চলতে হবে। তার দুজন ধীরে ধীরে ক্যাম্পাসের রাস্তায় হেঁটে চলল। বাতাসে হালকা হিমেল অনুভূতি, চারপাশে ছাত্রছাত্রী কোলাহল, আর এরা অবিরাম গল্প করতে লাগলো। তুলির চোখে অদ্ভুত একটা হাসির ছায়া ফোটালো। কিছুক্ষণের মধ্যেই তারা ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালো। দোকানটা ছোট কিন্তু পরিচিত। ভেতর থেকে ধোঁয়া আর ঝাঁঝ ফুচকার গন্ধ বাতাসে মিশে আছে। এরা দোকানের দিকে তাকিয়ে বলল, মামা ঝাল ঝাল করে ফুচকা বানিয়ে দেন তো 2 প্লেট। ফুচকা মামা হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে মা, তোমরা বসো, বানিয়ে দিচ্ছি। তুলি একটু দূরে দাঁড়িয়ে ইরার দিকে তাকালো। ইরার চোখে আনন্দ ঝিলিক, আর মুখে ছোট্ট হাসি। তুলিও হেসে উঠল, কিন্তু কিছুটা লাজুক। সে জানতো ইরা সবসময় তাকে এইভাবে খুশি রাখার চেষ্টা করে। তারা বসে পড়ল। চারপাশে শব্দ, ফুচকার গরম ধোয়া, ঝাল ফুচকার গন্ধ সব মিলিয়ে যেন এক অদ্ভুত স্নিগ্ধ মুহূর্ত তৈরি করলো। ইরা ইতস্তত প্রথম প্লেট তুলে তুলির দিকে এগিয়ে দিল। নে তুলি, তুই আগে খা। তুলি ধীরে ধীরে একটা ফুচকা মুখে নিল। ঝালের ধোয়া চুমুকের সাথে গন্ধে ভরিয়ে দিল অচেনা একটা আনন্দ, ছোট্ট একটা শান্তি। ইরা পাশে বসে খাচ্ছে, হাসছে, আর তুলির দিকে বারবার চেয়ে দেখছে। কেমন লাগছে? মজা লাগছে। তুলির চোখে খুশি ছোঁয়া।
ফুচকার ঝাল আর আনন্দের এই ছোট্ট মুহূর্তটি তাদের সম্পর্কের মধ্যে একটা নরম ছোঁয়া বইয়ে দিচ্ছে। এরা জানে তুলির জীবনে এই মুহূর্তগুলো খুবই অমূল্য। আর তুলি যদিও ভেতরে নানা চিন্তা, সেই ছোট্ট ফুচকার আনন্দে যেন হালকা করে মনটা ভরে উঠল। ফুচকার দোকানে বসে তারা খাচ্ছিল গরম ফুচকার ধোয়া, ঝালের কেশমেশ আর ছোট্ট কথোপকথনের মধ্যে হালকা হাসি। হঠাৎ বাইরে থেকে পরিচিত এক চেনা ছেলেটার পদধ্বনি শোনা গেল। ঈশান দোকানের দিকে ঢুকলো, চোখে চেনা দুষ্ট হাসি, মুখে সেই চিরচেনা টান। ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে ইরার দিকে তাকিয়ে বলল, আপু, তোমার বান্ধবী তো ঝালে পুরো লাল হয়ে গেছে। যে ঝাল খেতে পারে না তাকে ঝাল দিয়েছো কেন? তুলি চোখ বড় বড় করে তাকালো একটু রেগে। তোমাকে কে বলেছে আমি ঝাল খেতে পারি না? ঈশান হাসলো, চোখের কোণে ছেলে মানুষই ঝিলিক। সেটা তো আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। চোখ মুখ লাল হয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। এটার তো কোনো ব্যাপারই না। ফুচকা যদি ঝাল না হয় তাহলে সেটা খেয়ে মজা নেই। দেখছিস, তুই তো সত্যি ঝাল পছন্দ করিস। ঈশান ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে তুলির দিকে তাকালো। কিন্তু আমি তো জানি ঝালই তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই তো আসল মজা। তুমি আবার কি বোকামি শুরু করছো? ঈশান হাতটা সামান্য এগিয়ে দিয়ে ফুচকার প্লেটের দিকে ইঙ্গিত করলো। তুলি না না, দেখি কতটা ঝাল সহ্য করতে পারছেন। আমার চোখে এই ঝাল আর আপনার লাল মুখ দেখেই মনে হচ্ছে আপনি একদম সাহসী। হেসে উঠল, কিন্তু লজ্জা লুকাতে পারল না। ও, তুমি তো সত্যিই বোকা, শুধু ফুচকার জন্য এত কথা। ঈশান আবার ইরার দিকে তাকিয়ে বলল, আপু, তুমি তো দেখছো ফুচকা খেতে খেতে এভাবে হাসতে পারে। যদি ঝাল না থাকতো তাহলে কি এমন রঙিন প্রতিক্রিয়া দেখাতো? তুলি ফুচকার আরেকটি লুচি হাতে তুলে মুখে নিয়ে বলল, তুমি যা খুশি বলো, কিন্তু ফুচকা যদি ঝাল না হয় তাহলে এটা খাওয়ার কোনো মজা দেয় না। দেখছিস তুলি, তুলি তো সত্যি ঝাল পছন্দ করে। তুই খা তো তুলি, ঈশানও সবসময় মজা খোঁজে। ফুচকার ঝাল, হাসি আর ছোট্ট দুষ্টামি, এই মুহূর্তে তাদের মধ্যে যেন অদ্ভুত এক বন্ধনের সৃষ্টি হলো। তুলির চোখে এক অজানা উজ্জ্বলতা, ইরার হাসিতে শান্তি আর ঈশানের দুষ্টু মিষ্টি সব মিলেমিশে এক ছোট্ট এক পৃথিবী তৈরি করলো। ঈশান তুলির দিকে তাকিয়ে আরও বলল, জানেন, ফুচকা শুধু ঝাল দিয়ে মজা হয় না, সঙ্গে এই হাসি আর প্রতিক্রিয়াও তো লাগে। এরা ফুচকা খেতে খেতে দুজনের দিকে তাকালো। আহা, তোমাদের কথা শুনলেই মনে হচ্ছে পুরো ঝাল ফুচকার স্বাদ আরো বাড়লো। তিনজন বসে ফুচকা খাচ্ছিল, হাসছিল, আর হালকা ঝালের ধোয়া আর গরম আড্ডায় বিকেলটা যেন আরও দীর্ঘ হয়ে গেল। ঈশানের দুষ্ট দৃষ্টি, তুলে লাজুক রাগ আর ইরার মিষ্টি হেসে, সব মিলে একটা ছোট্ট আনন্দের দুনিয়া তৈরি হয়ে গেল, যা কেউ চাইলে মনে রাখে সারা জীবন। ফুচকা খেয়ে তারা খানিকটা হালকা হেসে খেলে বসেছিল। হঠাৎ ইরা চোখে চুলে হাত দিয়ে বলল, আরে, আমার বই তো ক্লাসে ফেলে এসেছি, তোরা একটু দাঁড়াও আর আমি বই নিয়ে আসি। তুলি চোখে এক চটকা দিয়ে হেসে বলল, আচ্ছা তুই যা বলছিস, আমরা এখানে অপেক্ষা করি। ইরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দূরে চলে গেল। তুলির পা উঠল, ঠিক তখনই তার সঙ্গে হঠাৎ একটা ঝাপটা লাগলো। চোখ খুলতে দেখলো ঈশান তার পাশে এসে দাঁড়িয়েছে। হাওয়ায় হালকা বাতাস বইছে, আর দুজনের দৃষ্টির মধ্যে যেন এক অজানা উত্তেজনা। ঈশান হেসে বলল, ও, কোথায় যাচ্ছেন একা? একটু তো ধরা দাও। কিন্তু ঠিক সেই মুহূর্তে তুলির ব্যাগটা হালকা হেলে পড়ে, আর তার সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা। তুলির ঠোঁটের সাথে ঈশানের ঠোঁট লেগে গেল। দুজনে এই মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মুখ কেঁপে উঠল, হাত দুটো অবচেতনভাবে হেলেছিল। কিছুক্ষণের জন্য সময় যেন থেমে গেল। তুলি চমকে নিজেকে সরিয়ে নিল, চোখে লজ্জা আর মুখে লাল চিমটি, কণ্ঠে কেবল ফিস ফিস। সরি, আমি ইচ্ছে করে করিনি। ঈশান কেবল হেসে বলল, চোখে অদ্ভুত কোমলতা। সমস্যা নেই, হঠাৎ এমন হলে কি করা যায়? ঠিক সেই সময় ইরা ফিরে এলো, হাতে বই। সে দুটি হাতে বই ধরে হাসতে হাসতে বলল, কি হয়েছে তোদের, এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কিছু হয়নি রে। ইরা বই হাতে তাদের দিকে তাকিয়ে বলল, তোরা দুজন একসাথে হাঁটছিস? না না, চলো আমরা তিনজন হেঁটে হেঁটে বাড়ি যাই। এবং তারা তিনজন ধীরে ধীরে হেঁটে বাড়ির দিকে এগোলো।
পথে বাতাসে হালকা ঠান্ডা, চারপাশে বিকেলে সূর্যের সোনালি আলো। ঈশান মাঝে মাঝে হেসে তুলিকে কথা দিচ্ছিল, আর তুলিও মাঝে মাঝে হাসি মিশিয়ে প্রতিক্রিয়া দিচ্ছিল। আপু, তোমার বান্ধবী তো ভালোই মজা করতে পারে। হ্যাঁ, কিন্তু তোর চোখে যেন এক অদ্ভুত টান ও লুকিয়ে আছে। হেসে খেলে ছোট ছোট ঝগড়া আর মজা। এইভাবে তারা হেঁটে হেঁটে বাড়ির দিকে পৌঁছালো। হেঁটে হেঁটে হাঁটাহাঁটির মাঝে তুলি আর ঈশানের মধ্যে সেই অচেনা টান আর দৃঢ় হলো। সে আর ইরার হাসি ও শান্ত উপস্থিতি সব কিছুকে যেন আরও উজ্জ্বল করে তুলল। হ্যাঁ, এই ছোট্ট হাঁটাহাঁটি আজকে সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে। আর আমি জানি এই ছোট্ট পথটাই আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের শুরু। ঈশান মনে মনে বলল। রাস্তায় হালকা বাতাসে তাদের ধীর পা, ছোট ছোট কথোপকথন আর হাসি মুখের ছোঁয়া সব মিলিয়ে বিকেলের সময় যেন চিরন্তন হয়ে গেল। তুলি বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তখনই শুনতে পেল তুলি, সিয়াম এসেছে। মায়ের কণ্ঠে স্বাভাবিক ভাব, কিন্তু তুলির চোখে সেই নাম শুনি অজানা এক সাঁতার কেটেছে। তুলি মুহূর্তে চমকে উঠল। সিয়াম এখানে কেন এসেছে? দূর থেকে মা এগিয়ে এসে মুখে হালকা হাসি, কিন্তু তুলির মন শান্ত হলো না। মনে মনে ভাবে তার মামাতো ভাইয়ের চরিত্রের কথা সে তো জানে একদম ভালো না। মা, তোমার ভাইয়ের ছেলে এখানে এসেছে কেন? ওকে চলে যেতে বলো। মা একটু অবাক হয়ে বললেন, কেমন কথা বলছিস তুলি? আত্মীয় এসেছে, তাকে কেউ চলে যেতে বলে না। তুলির চোখে আগুন জ্বলে উঠল, কণ্ঠে কড়া স্বর। আমি বলছি, আমি এই ছেলেকে একদম পছন্দ করি না, তাকে এই ঘরে থাকতে দেখবো না। খবরদার তুলি, এসব কথা আর বলতে বসবি না, সে তো আমাদের আত্মীয়। তুলি রাগ এত তীব্র হলে যে কেবল চোখে জল টলমল করতে লাগলো, আর কথার মধ্যে আর কিছু বলার অবকাশ পেল না। মা, আমি চাই না সে থাকুক। কথা শেষ হতে তুলি দ্রুত পা ফেল তার ঘরের দিকে, দরজা বন্ধ করে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকে তুলি এক মুহূর্তের জন্য জানালার পাশে দাঁড়িয়ে রোদ্দুরের আলোয় মুখ ঢেকে নিল। মনে মনে বলল, আমি চাই না সে এখানে থাকুক। আমার শান্তি নষ্ট করলো। আমার নিজের ঘর, নিজের জীবন, তার জন্য নয়। বাইরে থেকে সামান্য আড্ডা চলছিল, কিন্তু তুলির কানে পৌঁছালো না। সে শুধু নিজের ঘরে শান্ত কোণে দাঁড়িয়ে অদৃশ্য গহ্বরের মতো মনে করছিল। নিজেকে রক্ষা করার এক অদ্ভুত চেষ্টা। তুলে রাগ আর অস্বস্তি দুটোই চোখে ঝলমল করছিল। মনে মনে সিদ্ধান্ত নিল কাউকে আর কখনোই তার সীমার মধ্যে ঢুকতে দেবে না। এখানে কেউ আমার নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারবে না। আমি সেটা বরদাস্ত করব না। এবং সেই মুহূর্তে ঘরের দরজা থেকে হালকা হাওয়া বইছে, যেন বাইরে থেকে ভেতরে উত্তেজনা টের পাচ্ছে। তুলির চোখে অদ্ভুত এক অস্থিরতা, মুখে রাগের ছায়া। সে জানে এই অস্থিরতা সহজে শেষ হবে না। তুলি গোসল সেরে নতুন তোয়ালে বেঁধে ঘরে ফিরল। সারাদিনের ক্লান্তি একটু কমে এসেছে। নিজের কক্ষটা আজ পরিষ্কার ও শান্ত লাগছে, কিন্তু ঘরে ঢুকতে সে চমকে গেল। তার খাটের উপরে কেউ বসে আছে। প্রথমে স্তম্ভিত হয়ে রইল সিয়ামের চোখটা সরাসরি তুলির দিকে বাজে একদম চাহনি, যেমন কোনো কিছুকে নখ তর্পণে যাচাই করছে। তুলি আঞ্চলিক তন্ন তন্ন করে দেখে মায়ের কথা, আড্ডায় আলাপ কিছু দূরে যেন ধকল দেয়। বুকটা হঠাৎ জোরে জোরে ধক করে উঠল। অস্বস্তি ও রাগ একসঙ্গে মুখে উঠে এলো। তুলি সোজাসুজি তাগাদা করে বলল, কণ্ঠে তীব্রতা, আপনি আমার ঘরে কেন এসেছেন? এখনই বেরিয়ে যান। সিয়াম একটু হেসে দোয়াটে চোখে বলে উঠল, বাহ, বড় হয়তো খুব সুন্দর হয়ে গেছিস, তোকে দেখে মনে হচ্ছে একেবারে হট। তুলির গা কেঁপে উঠল। অচেনা যে ভাবের সঙ্গে তার শরীর মনকে দেখে বলা হলো, সেটা একেবারে অপমানজনক। সে কটু স্বরে বলল, আপনি একদম বদমাইশ লোক। এক্ষুনি বেরিয়ে যান, না হলে আমি মাকে সব বলে দিব। সিয়ামের মুখে অচেনা এক ছলনা। ধীরে ধীরে এসে তুলির দিকে এগিয়ে এলো। হাতে ছিল এমন ভঙ্গি যেন কোন অধিকার সে নিজের মনে করেছিল। কথা কুলিয়ে বলল সুঘোষে, বল, কি বলবি?
তুলি নিজের জায়গা উৎসাহ করে বলল। মাকে বলবো আপনি আমাকে বাজে কথা বলেছেন। কিন্তু সিয়াম থামল না। তার হাত আগের মতোই এগিয়ে গেল, একটি অবরোধ সুলভ স্পর্শ করতে চাইল। মুহূর্তের জন্য সময় যেন জমে গেল। তুলি ভয় পেয়ে জোরে চিৎকারের চেষ্টা করলো, সারা শরীর কাঁপতে লাগলো। বহুদিনের জড়তা ভেঙে সে হঠাৎ শক্ত সেই হাতটা ধাক্কা দিল। ধাক্কায় সিয়াম উল্টে সরতে ধমক দিল, চোখে ক্ষুব্ধতা, ঠোঁট কাঁপছে, কিন্তু বেশি কিছু বলল না। তুলি তখন আর বসে থাকার কথা ভাবলো না, সোজা দরজার দিকে দৌড় দেয়। দরজা টেনে বন্ধ করে অন্য কক্ষের ভিতর ঢুকে পড়ল। পেছন দিকে গলায় কম্পিত কণ্ঠে বলে উঠল, এখান থেকে বেরিয়ে যান শয়তান। সিয়াম বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো, কণ্ঠে লঘু এক অমনি প্রতিশ্রুতি নিজের মনে ভেবে পড়ল, তোকে আমি নিজের করেই নেব। তুলির বুক এখনো উত্তপ্ত। কক্ষের দেওয়ালে হাত দিয়ে সে দাঁড়িয়ে রইল, কানে প্রতিধ্বনি হয়ে আসছে সিয়ামের বাক্য। মুখে আসলো এক তীব্র সাপ নিঃসৃত রাগ। সে নিজের ভেতরে একটা প্রতিজ্ঞা করল, কেউ তাকে কখনো অপমান করতে পারে না, আর কাউকে দিয়ে তাকে ভয় পেতে হবে না। দরজার ওপাশ থেকে সিয়ামের পদধ্বনি ধীরে ধীরে দূরে গেল, কিন্তু তুলির ভেতর থেকে যে অস্থিরতা ও উদ্বেগ জন্ম নিয়েছে তা হঠাৎ মিটে যায় না। সে জানে এই আঘাত একেবারেই ছোট নয়। তুলির কণ্ঠ কঠিন করে বলল নিজের সঙ্গে, আমি কাউকে আর আমার সীমানায় ঢুকতে দেব না। কেউ যদি ভয় দেখায় তবে আমি দাঁড়িয়ে লড়ব। ঘরের অন্ধকারে মাথাটা দেওয়ালের মুখে ঠেকি সে নিজের রাগ আর ভয়ের মিশ্র অনুভূতিকে ধীরে ধীরে সাজাতে লাগলো। পরে পদক্ষেপ কি হবে তা ভাবতে ভাবতে খাবারের সময় তুলির মা টেবিলের দিকে ডাক দিল, তুলি খেয়ে নাও। তুলি আসলো না। সে রুম থেকেই বলল, তোমার ভাইয়ের ছেলে খেয়ে নিক, তারপর আমি খাবো। সেমি একটু চটপটে হেসে বলল, ফুপু, তোমার মেয়েটা আমাকে দু চোখে দেখতে পারে না। তুলির মা একটু চুপচাপ হেসে কাঁধ তুলে বলল, তুই কিছু মনে করিস না বাবা, আমার মেয়েটা এরকমই। এই মেয়েটার সব তেজ আমি ছুটিয়ে দেব। কে জানে তার এত শক্তি, এত রাগের মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্য আমার জন্য কতটা আকর্ষণীয়। তারপর শ্যাম হাসি মুখে ফুপুর সঙ্গে কথা বলতে লাগলো। সবার চোখে যেন স্বাভাবিক এক আলাপ, কিন্তু ভিতরে তার চিন্তায় লুকানো বেয়াদব দুষ্টামি কেউ বুঝলো না। সে কথার মধ্যে এমনভাবে হাসছে যেন তুলির মা বা কেউ কিছু বুঝতেই পারবে না। সকালের রোদটা যেন আজ একটু বেশি উজ্জ্বল। তুলি হাতে ব্যাগ, চুলের খোপায় হালকা গরম হাওয়া উড়ে আসছে। সে গেট দিয়ে ঢুকছে ভার্সিটির ভেতর। এমন সময় পাশ থেকে হর্নের মতো আওয়াজ। আরে আপু। তুলি ঘুরে তাকাতে দেখে ঈশান দাঁড়িয়ে আছে, এক হাতে ব্যাগ, অন্য হাতে চিপসের প্যাকেট, মুখে সেই চিরচেনা দুষ্ট হাসি। ঈশান হেঁটে এসে তুলির সামনে দাঁড়ালো। আপু, প্রেমে রাজি হচ্ছেন না কেন? আপনার কি পিছনে ঘুরতে ঘুরতে আমার পা ক্ষয় হয়ে গেল? তুলি কপালে হাত রেখে বিরক্তির সুরে বলল, তোমার পা খুলে পড়ে যাবে, তাও আমি রাজি হব না। ঈশান মুখে নাটকীয় কষ্টের ভঙ্গি এনে বলল, হে মা, কি বলেন? তারপরে যে আপনার ল্যাংড়া স্বামীর সাথে সংসার করতে হবে, তখন আপনি আফসোস করবেন আপু। তুলি থেমে ঘুরে দাঁড়ালো, চোখ বড় বড় করে বলল, তোমাকে আমি কখনোই বিয়ে করব না বেয়াদব। আমাকে তো আপনার বিয়ে করতেই হবে আপু। ভালো অবস্থায় করুন আর ল্যাংড়া অবস্থায় করুন, আমাকেই বিয়ে করতে হবে। তুলি হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ, নাটক করতে জানো বেশ। আমি বললাম করব না মানে করব না। ঈশান তার পাশে পাশে হাঁটতে হাঁটতে আবার শুরু করলো, আপু, আপনারে আমি যে কতদিন ধরে ফলো করছি, কত ল্যাব ক্লাসের বাইরে দাঁড়িয়ে থেকেছি আপনি জানেন? এত ধৈর্য নিয়ে কেউ কারোর পিছনে ঘোরে নাকি? তুলি চোখের কোণে তাকিয়ে শুকনো গলায় বলল, ধরছো? আমি তো দেখি তুমি শুধু ফাজলামি করছো। ঈশান নাটকীয়ভাবে বুকের উপর হাত রাখলো। ফাইজলামি? আপু, প্রেম মানে তো ফাইজলামি আর পাগলামি, আর আমি তো একেবারে পাগল আপনার জন্য। তুলি গম্ভীরভাবে হাঁটতে হাঁটতে বলল, পাগলামি যেটাই হোক আমার উপর সেটা চলবে না। আপু, আপনার এত তেজ, এত গম্ভীর মুখও আমার কাছে কিউট লাগে। একদিন এই মুখই হাসবে আর বলবে, ঈশান, তুমি আমার সব থেকে ভালো সিদ্ধান্ত। তুলি হাঁটতে হাঁটতে একটু হেসে ফেল, কিন্তু সেটা ঈশানের দিকে ফিরিয়ে দিল না। আগে স্বপ্ন দেখা শিখে নাও। ঈশান মুচকি হেসে তার পাশে হাঁটতে থাকলো। তার দুষ্টামি, তুলির তেজ আর গোপন মুচকি হাসি এই ছোট ছোট মুহূর্তগুলোকে যেন
নতুন এক কাহিনীর গন্ধ ছড়িয়ে গেল। ক্যাম্পাসের গলি দিয়ে তিনজন এগিয়ে আসছিল। ঈশান, তার দুই বন্ধু। হালকা রোদ পড়ন্ত বিকেলের গরমটা চিরচেনা কোলাহল নিয়ে সব কিছু ধীরে ধীরে ফিকে করে দিচ্ছে। হঠাৎই একজন বন্ধু কণ্ঠ উঁচু করে বলল, কিরে, তুই খালি তুলিয়াপুর পিছনেই ঘুরিস? তোদের কিছু চলে নাকি? ঈশান চটি মুখে হাসি ছিটিয়ে দিল। বলগুলো ঘুরে মুচকি হেসে বলল, আরে আপুর পেছনে ঘুরতে ঘুরতে আবার ব্যাটারি লো হয়ে গেল, তাও তো পাত্তাই দিচ্ছে না। তার আরেক বন্ধু কেঁদে কেঁদে কণ্ঠে একটু রহস্য নিয়ে বলল, তুলিয়াপু কাউকে পাত্তা দেয় না ভাই। কলেজে তো কত সিনিয়র ভাইরা ওকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কেউ পাল্টা সাড়া পায়নি। আর তুই তো জুনিয়র, তার মধ্যে বান্ধবীর ছোট ভাই, তোকে কোনোদিনও পাত্তা দেবে না, বুঝলি? ভিড় পাতালি অল্পের জন্য থেমে গেল। ঈশানের গলার টোনটা একটু নরম হলেও চোখে অটল এক দৃঢ়তা ছিল। সে ধীরভাবে কণ্ঠের এক মিষ্টি সাহস মিশিয়ে বলল, পাত্তা না দেয়া পর্যন্ত আমিও হাল ছাড়ছি না। আমি শুধু ঘুরছি না, আমি ধীরেই কাজ করছি, মন জয় করেই ছাড়বো। বন্ধুরা একেবারেই হতবাক। কেউ হেসে ছেড়ে দিল, কেউ খুনসুটি করে বলল, কথা বড় করিস না, দেখবি তুই ক্লাসের বাইরে ব্যবহারিস হয়ে আছিস। ঈশান কাঁধ টালাই। তার কথাই ছিল এমন এক অদম্য বিশ্বাস। ওর প্রতিটা না আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমি জানি ওর মধ্যে একটা কারণ আছে, কখনোই সহজে কারো কাছে গলবে না। তবু আমি থামবো না। ওর ভালোবাসা পেতে হলে আরো ধৈর্য, আরো শ্রদ্ধা, আর সবার উপরে সচেতনভাবে আরো বিশ্বাস করে এগোতে হবে। সেই পথে হাঁটতে হাঁটতে ঈশানের বন্ধুদের মুখে সেই রাগ চালাকি মিলেমিশে কেবল হাসি উঠল। আর ঈশানের ভেতরকার সংকল্পটা যেন আরও গভীর হলো। একজন ছেলে আরেকজন মেয়ের পাশে দাঁড়ানোর তাকে বোঝায়, আর ধীরে ধীরে সেই দূরত্ব কমানোর একটি স্থির অঙ্গীকার। দুদিন পরে সকালে কলেজের ক্যাম্পাসটায় একটু ব্যস্ত মনে হচ্ছিল। সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু ইরার মুখে ছিল একটা আলাদা উজ্জ্বলতা। কারণ দুদিন পরে তার জন্মদিন। হঠাৎই ইরা তুলির দিকে তাকিয়ে বলল, তুলি, পরশু আমার জন্মদিন, দাওয়াত তোকে। তুলি চমক দিয়ে ইরার দিকে তাকালো, হালকা হাসি ছিটিয়ে বলল, আরে তোর বার্থডেতে দাওয়াত দেওয়ার দরকার কি? আমি তো একাই চলে যাব, তোকে বলার প্রয়োজন নেই। ইরা একটু লাজুক গলার স্বরে কিন্তু দৃঢ়ভাবে বলল, তুমি একা যে কত আসবি তা তো ভালো করেই জানো। মনে আছে মা অসুস্থ ছিল, তুই গিয়েছিলি, তারপর আর একবারও আর যাসনি। মা তোর কথা কত করে বলে জানিস তো। তুলির চোখে এক ঝলক রহস্যময়ী ভাব মেলে এলো। সে ধীরে ধীরে বলল, আরে দেখছি সামনে তো ফাইনাল পরীক্ষা, পড়াশোনার চাপ খুব, তাই তো এবারও যেতে পারিনি। আচ্ছা, এত কথা শুনতে চাই না, জন্মদিনের দিন আগেই চলে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি সকালে চলে আসব। দুজনে কথোপকথন শেষ হলো, কিন্তু দুজনের মনে একটা অদ্ভুত উচ্ছ্বাস। এরা খুশিতে কুকড়ে উঠল। দুদিন পরে সকালটা একটু উজ্জ্বল মনে হচ্ছিল। আজ ইরার জন্মদিন। তুলির বুকটা একটু উত্তেজনায় দ্রুত ধুকছে। সে আলমারি থেকে সবচেয়ে সুন্দর শাড়িটা বের করলো, বাঁধলো চুল, আর মুখে হালকা রঙের লিপস্টিক লাগালো। নিজের দিকে একবার তাকে সন্তুষ্ট হলো। ইরার বাড়িতে পা রাখতে ঈশান চোখ মিলে তাকিয়ে রইল, হা হয়ে গেল চোখ বড় করে। তুলি কাছে গিয়ে সে বলল, আরে আপু, আপনাকে তো একদম বউ লাগছে। তুলি হালকা বিরক্ত স্বরে কিন্তু হেসে বলল, তোমার কাছ থেকে আমি শুনতে চেয়েছি আমার কেমন লাগছে। শুনতে চাইতে হবে কেন? আমার কাছে যেমন লাগছে আমি তো সেটাই বলবো। তুলি ঠোঁটের কোণ হালকা কোণঠা নিয়ে বলল, তোমার কিছুই বলতে হবে না, আমি তোমার কথা শুনতে চাইনি। বলে সে ধীরে ধীরে ইরার দিকে এগোলো। ইরার ঘরে ঢুকতেই চোখ পড়ল ঈশানের মা আর ইরার মা দুজন বসে আছেন। তুলির কণ্ঠে নম্রতা ছিল, আন্টি কেমন আছেন? ঈশানের মা হালকা হেসে উত্তর দিল, এখন ভালো আছি, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। তুমি আমার সাথে আর দেখা করতে আসো না। তুলি মাথা নাড়া দিয়ে বলল, আন্টি পড়াশোনার এত চাপ ছিল তাই বাসা থেকে বের হতে পারিনি, শুধু ভার্সিটিতে গিয়েছি আর কোথাও যাইনি। আচ্ছা থাক থাক, হয়েছে। এবার আমাকে একটু রেডি করে দে, একটু পরে গেস্ট চলে আসবে। তুলির চোখে উচ্ছ্বাসের ঝলক। আজ ইরার জন্য সে শুধুই পাশে থাকবে, আর ইরা নিশ্চিত মনে নিজের জন্মদিন উদযাপন করবে। ঘরটা ধীরে ধীরে আনন্দময় হয়ে উঠল, হাসি কথাই ভরে উঠল।
আর তুলি জানতো আজকের দিনটা ইরার কাছে বিশেষ হয়ে থাকবে। একে একে ইরাদের বাড়িতে সব গেস্ট ধীরে ধীরে চলে আসলো। হাসি মজা আর শুভেচ্ছার শব্দে ঘরটা পূর্ণ হয়ে গেল। ইরা খুশি মুখে সবার সাথে পরিচয় করাতে লাগলো। সবাইকে পরিচয় করাই, এটা আমার বান্ধবী তুলি। সে আজ আমার সঙ্গে জন্মদিন উদযাপন করতে এসেছে। সবার চোখ তুলির দিকে চেয়ে রইল। তার সৌন্দর্য, বিনয়ী হাসি আর কোমল ভঙ্গিতে সবাই মুগ্ধ হয়ে গেল। বাহ, কি সুন্দর মেয়ে। সবাই একে একে তুলিকে প্রশংসা করতে লাগলো। তুলির মুখে লাজুক হাসি ফুটল। সে লাজুকভাবে মাথা নাড়ল, কিন্তু ভিতরে আনন্দে ভরে উঠল। ইরা হাসি মুখে কেকের দিকে ইশারা করল। এবার সবাই মিলে কেক কাটবো। সবাই চারপাশে জড়ো হয়ে কেক কাটা শুরু করলো। হাসি, কথা, আনন্দ আর শুভেচ্ছার মধ্যে তুলির মনও আনন্দে ভরে উঠল। ইরার জন্মদিন আজ সত্যি বিশেষ হয়ে উঠল, আর তুলির উপস্থিতি সেই মুহূর্তে আরও রঙিন করে তুলল। কেক কাটার পর ইরার ঘরে যেন উৎসবের হাওয়া বইতে লাগলো। সবাই হাসি ঠাট্টা, ছবি তোলা আর গল্পে ব্যস্ত। কেউ কেউ কেকের টুকরো মুখে দিচ্ছে, কেউ আবার ইরাকে উপহার দিচ্ছে। সে ভিড় আর কোলাহলের মধ্যে ঈশান নিঃশব্দে এগিয়ে এলো তুলির দিকে। তুলি তখন আত্মীয়দের সাথে হালকা গল্প করছিল। হঠাৎ ঈশানের হাতের মুঠোয় সে এক ঝটকায় বাইরে চলে এলো। তুলি অবাক, মুখটা গম্ভীর হয়ে উঠল। কি ব্যাপার ঈশান, এখানে নিয়ে আসলে কেন? সবাই আছে ভেতরে, আর তুমি আমাকে টেনে আনলে বাগানে? ঈশান ধীর কিন্তু কাপা গলায় বলল, আপনার সাথে কথা বলতে চাই তুলি আপু। অনেক দিন ধরে চেপে রেখেছি, আজ আর পারছি না। তুলি ভুরকুচকে তীক্ষ্ণ চোখে তাকালো। কি কথা? কেন আপনাকে এত ভালোবাসার পরেও আপনি আমাকে ভালোবাসছেন না? আমার মধ্যে কি এমন কমতি আছে যে আপনি আমাকে ভালোবাসতে পারছেন না? বলুন তো, কি দোষ আমার? আমি কি আপনাকে কখনো অসম্মান করেছি, কষ্ট দিয়েছি? তুলির মুখ শক্ত হয়ে গেল। ছাড়ো ঈশান, আমাকে যেতে দাও। এইভাবে টেনে এনে প্রশ্ন করা ঠিক না। ঈশান এবার আরো কাছে এগিয়ে এলো। চোখে অদম্যতা, কণ্ঠে কেঁপে ওঠা দৃঢ়তা। না, আজ আপনি সত্যিটা না বলে কোথাও যেতে পারবেন না। আমি এতদিন আপনার নীরবতাকে সম্মান করেছি, কিন্তু আজ আমার হৃদয়টা আর চুপ থাকতে পারছে না। আমি জানতে চাই আপনি আমাকে কেন দূরে ঠেলছেন? তুলির বুকের ভেতর কেমন যেন ধরফর করতে লাগলো। তার চোখে অজানা এক দৃষ্টি। সে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল কিছুক্ষণ নীরব। এই নীরবতার মধ্যেই বাগানের চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। দূরের ফেয়ারি লাইটের মিলান আলো তাদের মুখে পড়ে এক অদ্ভুত ছায়া তৈরি করছিল। তুলি ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, কিছু সত্যি আছে ঈশান, যা তুমি জানো না। কিছু কারণ আছে যা আমি কাউকে বলতে পারি না। ঈশানের চোখে এবার হতাশা আর কৌতূহলের ঝড়। কি কারণ তুলি আপু, বলুন আমাকে, আমি শুনবো। আমার কোনো সমস্যা থাকলে আমি আপনার জন্যই বদলাবো, কিন্তু সত্যিটা বলুন। তুলি মুখ ফিরিয়ে নিল। গলাটা যেন আটকে গেল। তার মনে হলো আর এক ধাপ এগোলেই হয়তো সে ভেঙে পড়বে। এভাবে দুজনের চোকাচুকি আর কথার ঝড়ের মাঝেই বাগানের চারপাশে বাতাসে যেন কেমন এক অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। যেন এখানেই গল্পের মোড় ঘুরতে চলেছে। বাগানে অন্ধকারে চারপাশটা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। কেক কাটার পরে সবে ব্যস্ত হয়ে আছে। হাসি, আড্ডা, ছবি তোলা, সব কিছুর বাইরে তুলি আর ঈশান এক কোণে দাঁড়িয়ে। ঈশান তুলির হাতটা ধরে রেখেছে শক্ত করে। তুলির চোখে রাগ, অবিশ্বাস, তবু ভেতরে ভেতরে কাঁপছে সে। তুলির গলা কাঁপিয়ে, ছাড়ো ঈশান, আমাকে যেতে দাও। ঈশান গলা স্বর যেন আর্তনাদ হয়ে বেরোলো। না আপু, আজ আপনি কোথাও যেতে পারবেন না। আজ আপনার মুখ থেকে আমি সত্যিটা শুনবো। আমি কি আপনার জন্য কিছুই না? এতদিন ধরে আপনার পেছনে ঘুরছি, আপনাকে ভালোবেসে ফেলেছি, অথচ আপনি একবারও ভাবলেন না আমার অনুভূতির কথা। আমার মধ্যে কি এমন কম আছে যে আপনি আমাকে ভালোবাসতে পারছেন না? তুলি হঠাৎ থেমে যায়। তার বুকের ভেতর যেন কেউ খামচি ধরেছে। চোখে জল এসে যাচ্ছে, কিন্তু সে মরিয়া হয়ে সবটুকু শক্তি জড়ো করে বলল, তুলি কাপা গলায়, তুমি যদি জানতে পারো ঈশান, যে যার পেছনে এতদিন ঘুরছো সেই মেয়েটির এত ভালোবাসছো, যে মেয়েটিকে এত ভালোবাসছো, সে আসলে ছোটবেলা থেকে ধর্ষিতা, তখনও কি তুমি তাকে ভালোবাসবে? ঈশানের চোখ হঠাৎ বড় হয়ে যায়। তার মুখ থেকে রং সরে যায়। পায়ের নিচ থেকে যেন মাটি নেই, পায়ের নিচে যেন মাটি নেই। ঈশান কাঁপতে কাঁপতে, কি বলছেন আপনি তুলি আপু? এসব কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। আমি একজন ধর্ষিতা,
ছোটবেলায় আমার মামাতো ভাই জোর করে আমাকে ছিঁড়ে ফেলেছিল। যে দাগ, যে লজ্জা, যে যন্ত্রণা আমার জীবনে ঢুকেছে সেটা আজ পর্যন্ত আমি কাউকে বলতে পারিনি, এমনকি আমার মাকেও না, কাউকেই না। তার গলা ভেঙে যায়, বুকের ভেতর থেকে জমে থাকা যন্ত্রণা বেরিয়ে আসে ঢেউ হয়ে। তুমি জানো ঈশান, আমি চাইনি তোমার প্রতি আমি দুর্বল হই, চাইনি তুমি আমার কাছে এসে দাঁড়াও, কারণ আমি জানি পৃথিবীর কোনো ছেলে এই কথা জানার পর আর কাউকে ভালোবাসতে পারে না। সবাই চায় তার বউ পবিত্র হোক। আমি তো পবিত্র নই, আমি পবিত্র হয়ে গেছি। তুমি চলে গেলে আমি কষ্ট পাবো, কিন্তু অন্তত এই যন্ত্রণার মধ্যে আরেকটা যন্ত্রণা বাড়বে না। তাই আমি এতদিন চুপ থেকেছি। বলো তো, এত কিছু জানার পরও তুমি আমাকে ভালোবাসবে? ঈশানের চোখ জল নেমে আসে, তার ঠোঁট কাঁপছে। সে হঠাৎ তুলির দু কাঁধ ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ঈশান ভারী গলায়, আপনি কেন ভাবলেন যে আমি আপনাকে ভালোবাসবো না? আপনার যে কষ্ট, যে অভিজ্ঞতা, সেটা তো আপনার দোষ নয়, সেটা তো আপনি চাননি। আপনি ভুক্তভোগী অপরাধী নন। আপনি এখনো সেই মানুষটা যাকে আমি ভালোবাসি। আপনি কি ভাবেন ভালোবাসা শুধু শরীরের পবিত্রতার জন্য হয়? আপনি যদি ভেতর থেকে পরিষ্কার থাকেন, আপনার হৃদয় যদি সৎ হয়, সেটাই সবচেয়ে বড় পবিত্রতা। তুলি চেয়ে থাকে ঈশানের দিকে, তার চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ঈশান হাতটা তুলির চোখের জল মুছে দিয়ে বলে, তুলি আপু, আমি আপনাকে আরো বেশি শ্রদ্ধা করি এখন। যে আপনি বলেছেন তা বলতে অসীম সাহস লাগে। আমি আপনাকে কোনো দিন ছেড়ে যাব না। আপনি আমার কাছে যেমন ছিলেন তেমনই থাকবেন, হয়তো তার থেকেও বেশি। তুলির বুকের ভেতর সমস্ত ভার যেন এক মুহূর্তে ভেঙে পড়তে চায়, কিন্তু সে নিজেকে সামলে রাখে। তার মুখে প্রথমবারের মতো তীব্র কান্না আর স্বস্তির মিশ্র হাসি দেখা যায়। তুলি ফিসফিসিয়ে, তুমি কি সত্যি সব জেনেও আমাকে ভালোবাসবে ঈশান? ঈশান ধীরে ধীরে তার হাতটা শক্ত করে ধরে। আমি শুধু ভালোবাসবো না, আপনার পাশে থাকবো যতদিন আপনি চাইবেন। বাগানের নরম বাতাসে দুজনের নিঃশ্বাস মিলে যায়। চারপাশে যেন এক নতুন নীরবতা। তুলির ভেতরে লুকানো যন্ত্রণার পাহাড়ে প্রথমবারের মতো একটা ছোট্ট ফাটল পড়ে, আর ঈশান দাঁড়িয়ে যায় তার সামনে, দৃঢ়, নিশ্চুপ, কিন্তু তার চোখে এক অদ্ভুত শক্তি, যেন সে সত্যি পারবে তুলির সমস্ত দুঃখকে ধীরে ধীরে গলিয়ে দিতে। বাগানের বাতাস হঠাৎ থেমে গেল। কেক কাটার পরে যে কোলাহল ছিল ঘরের ভিতর, তার এক বিন্দু ছায়াও নেই এখানে। চাঁদের আলো পাতার ফাঁক গলে এসে পড়েছে তুলির কাঁপতে থাকা মুখে। ঈশানের কথা শেষ হতেই তুলি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতর তীব্র কাঁপুনি, যেন এতদিনের লুকানো যন্ত্রণা আর দ্বিধা হঠাৎ ভেসে গেছে এই ছেলেটার চোখের গভীরে। তুলি এক মুহূর্তে আর কিছু ভাবতে পারে না। তার বুকের সব জমে থাকা ভার, লুকানো লজ্জা, যন্ত্রণা, অভিমান সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে বেরিয়ে আসে এক ঝলকে। সে হাতটা এগিয়ে গিয়ে ঈশানের বুকের ভেতর মুখ লুকিয়ে জড়িয়ে ধরে। হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে থাকে, যেন একটা আশ্রয় পেয়ে গেছে। তুলি কাঁপা গলায় বলল, আমিও তোমাকে ভালোবাসি ঈশান। শুধু এই সত্যিটা, এই লুকানোর কষ্টটার জন্য আমি তোমাকে বলতে পারিনি, আমি বুঝতেই পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। তা না হলে তোমাকে এতদিন কষ্ট দিতাম না, অনেক আগেই মেনে নিতাম তোমাকে। তুলির কণ্ঠ ভেঙে যায়। কান্না আর স্বস্তির ঢেউ মিলেমিশে তার চোখ ভিজিয়ে ফেলে। ঈশান নিঃশব্দে তার মাথায় হাত রাখে। তার চোখেও জল, কিন্তু ঠোঁটে নরম আশ্বাসময় এক হাসি। তুলি, আপনি যদি সত্যি লুকিয়ে রাখেন, তার মানে এই নয় যে আমি আপনাকে ছেড়ে যাব। আজ থেকে আর কিছু লুকোবেন না। মাথা তুলে তাকায় ঈশানের দিকে। তার চোখে কেমন যেন শিশুর মতো সরল আস্থা আর গভীর ভালোবাসা। ঈশান দুহাতে তুলির মুখটা ধরে রাখে। দুজনে চোখে এক নীরবতা। তারপর ঈশান ধীরে ধীরে তার মুখটা কাছে টেনে আনে। চাঁদের আলোয় তাদের দুজনের নিঃশ্বাস মিশে যায়। তুলির ঠোঁট কাঁপছে, চোখ বন্ধ হয়ে আসে। ঈশান খুব আস্তে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। প্রথমে নরম যত্নশীল স্পর্শ। তুলির হাত ঈশানের কাঁধে শক্ত হয়ে যায়, কিন্তু মুহূর্তটা যত গাঢ় হয়, ঈশানের ঠোঁট তত গভীর হয়, ততটা তীব্র হয়। সে হালকা করে কামড়ে নেয় তুলির নিচের ঠোঁট, আরেকবার চেপে ধরে। একটা অদ্ভুত আবেগের ঢেউ তাদের দুজনের মধ্যে ঘিরে ধরে। তুলি বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ঈশানের নিঃশ্বাসে মিশে। চারপাশের বাতাস, পাতার শব্দ, রাতের নীরবতা সব যেন মিলিয়ে যায়
এক মুহূর্তে। তুলি আর ঈশান সেই মুহূর্তে শুধু দুজনেই, সব কষ্ট, সব অভিমান, সব দ্বিধায় উপরে দাঁড়িয়ে। তাদের দুজনের দেহে, চোখে আর স্পর্শে এক অদ্ভুত মুক্তি অনুভূতি জন্ম নেয়, যেন দুজনের হৃদয় একসাথে হালকা হয়ে গেছে। অবশেষে বাগান থেকে ভেতরে ঢুকতেই আলো ঝলমল করে বসার ঘরটা যেন আবারও হাসি ঠাট্টায় ভরে উঠল। গান বাজছে, হালকা অতিথিরা যেন কফি খাচ্ছে, কেউ গল্পে মগ্ন। তুলি আর ঈশান একসাথে দরজার দিক থেকে ঢুকতে ইরা হঠাৎ ঘুরে তাকালো, মুখে দুষ্টু হাসি। কিরে, তোরা এতক্ষণ কোথায় ছিলে? কেক কেটে ছবি তুলে সবাই এক এক করে চলে গেল, আর তুই নিখোঁজ। আর কিছু না আপু, একটু বাগানে ঘুরে এলাম। কেকের মিষ্টি বাতাস একটু সহ্য হচ্ছিল না। ইরার মুখে সন্দেহ মেশানো হাসি ছড়িয়ে পড়ল। তুলি তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে, মুখে একরকম অস্থিরতা। চুলগুলো একটু এলোমেলো হয়ে গেছে, কপালে ঘাম চিকচিক করছে। সামলাতে সামলাতে তুলি বলল, আচ্ছা ইরা, আমার এখন যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে দেরি হয়ে যাবে। কি, এখনই যাবি? আজকে না থেকে যা, কালকে যাস। কাল সকালে একসাথে নাস্তা করব। অনেকদিন তো আমরা ঠিক মতো গল্পই করতে পারিনি। তুলি একটু দ্বিধায় পড়ল, ঈশানের চোখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল, বলল, না ইরা, মা চিন্তা করবে, আজ যাই। আরে চিন্তা করিস না, আমি আন্টিকে ফোন দিয়ে বলে দিব, বলবো তুই আমার বাসায় রাতটা থাকছিস, তাই নিয়ে ভাবিস না। তুলির মুখে মৃদু হাসি ফুটল, যেন মনে মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে। থাকবে কি থাকবে কি না যাবে। তবু বলো, ঠিক আছে তাহলে কথা বল। এই তো আমার ভালো মেয়েটা, এখন চল, সবাই ছবি তুলছে, তুই না থাকলে ছবি কেমন লাগে বলতো। তুলি হেসে মাথা নেড়ে ওর সাথে ভেতরে চলে গেল। পেছনে দাঁড়িয়ে ঈশান নীরবে তাকিয়ে রইল তুলির দিকে। তার চোখে এখনও সেই মুহূর্তের ছাপ, যেখানে ভালোবাসার কষ্ট মিলেমিশে এক হয়ে গেছে। রাত গভীর, রাত তখন অনেকটা গভীর, চারপাশে নিস্তব্ধ। হালকা বাতাস ছাদের চারপাশে খেলা করছে, চারিদিকে নিস্তব্ধতা, কেবল ঝিঝি পোকার শব্দ আর দূরে কুকুরের ডাক। এমন সময় তুলির ফোন ভাইব্রেট করলো, তাকিয়ে দেখলো ঈশান। সে রিসিভ করলো। এত রাতে ফোন দিয়েছো কেন? একটু ছাদে এসো। কি বলছো? এত রাতে ছাদে কেন যাব? দেখে ফেললে কি হবে? আরে কিছু হবে না, তুমি আসো তো। না না, একদম আসতে পারবো না। তুমি না আসলে কিন্তু আমি ঘরের ভিতরে চলে আসব, তখন কেমন লাগবে? কি যাতা বলছো? ঠিকই বলছি, তাড়াতাড়ি আসো, না হলে কিন্তু সত্যি রুমে চলে আসবা। ঈশান ফোন কেটে দিল। তুলি আস্তে আস্তে দরজাটা খুলে বেরিয়ে এলো। পায়ের শব্দ যেন কেউ না শোনে ছাদে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদে পৌঁছে দেখলো ঈশান দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো পড়ে মুখটা কেমন শান্ত আর গভীর দেখাচ্ছে। তুলিকে দেখেই ঈশানের মুখে একটা হাসি ছড়িয়ে পড়ল। জানো, আমি ভাবছিলাম তুমি হয়তো আর আসবে না। আসতে ইচ্ছে করছিল না, কিন্তু তুমি তো এমন ভাবে বললে, না এলে মনে হয় শান্তি পেতাম না। ঈশান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। এক মুহূর্তের জন্য চোখে চোখ রাখলো দুজনেই। সেই চোখে লুকানো ছিল শত কথার ঝড়, ভালোবাসা, ভয়, মায়া আর আকুলতা। তুলি, আজকে তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি। তুমি আমার হাসির কারণ, আমার শান্তি, আমার স্বপ্ন। তুমি ছাড়া আমার পৃথিবীটা কল্পনাও করতে পারি না। তুলির চোখ ভিজে উঠল আর বুকটা কেঁপে উঠল অজান্তেই। ধীরে ধীরে সে ঈশানের দিকে এগিয়ে এলো, মাথা নিচু করে বলল, ঈশান, আমিও তোমাকে ভালোবাসি, এত ভালোবাসি যা মুখে বলে বোঝানো যায় না। ঈশান এক পা এগিয়ে এসে তুলির দুহাত নিজের হাতে নিল। চাঁদের আলোতে তাদের হাত দুটো একসাথে জড়িয়ে ধরল। মনে হলো যেন সারা পৃথিবী থেমে গেছে, কেবল তারা দুজন একে অপরের ভেতরে ডুবে আছে। ঈশান মুখ উঠিয়ে তুলির দিকে তাকালো, তারপর তার ঠোঁট ডুবিয়ে দিল। একটা নরম বাতাস ছুঁয়ে গেল দুজনের মুখ চোখের দৃষ্টিতে। অজস্র কথা বলা হয়ে গেল, আর সেই নীরবতার মাঝেই তারা দুজন অনুভব করলো ভালোবাসা কখনো শব্দে নয়, শুধু হৃদয়ের শব্দের স্পন্দনে প্রকাশ পায়। ছাদের চাঁদের আলো ঝরছে ধীরে ধীরে, হালকা ঠান্ডা হাওয়া তুলির চুলে খেলা করছে। চারপাশ নিস্তব্ধতা, শুধু আকাশের তারারা যেন তাকিয়ে আছে তাদের দিকে। তুলি আর ঈশান ছাদের এক কোণে বসে আছে। ঈশান মেঝেতে হাত রেখে পেছনে হেলে দাঁড়িয়েছে, আর তুলি পাশে বসে পা ঝুলিয়ে দিচ্ছে দেওয়াল থেকে। দুজনে চুপ, কেমন যেন এক শান্ত ভালো লাগা ঘিরে আছে চারপাশ। চুপ করে আছো কেন? তোমার পাশে থাকলে কথা বলার দরকার হয় না, শুধু তোমার নিঃশ্বাসের শব্দ শুনলেই মনে হয় সব ঠিক আছে। তোমার মুখটা
এমন গম্ভীর করে রাখো কেন? সব সময় মনে হয় তোমার জীবনে যেন শুধু আমি একটাই সমস্যা। আসলেই তাই, তুমি যদি আমার না হও তাহলে আমার জীবনটাই একটা অসমাপ্ত গল্প হয়ে থাকবে। তুলি নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। জানো ঈশান, ছোটবেলায় ভাবতাম ভালোবাসা মানেই সুখ, কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে ভয়ও আছে, কষ্টও আছে, তবুও তার ভেতরে একটা শান্তি আছে। আর সেই শান্তিটা আমি তোমার ভেতরেই পাই। ঈশান বলল, গলায় মায়া মেশানো সুরে। একটা মুহূর্ত চুপ থাকলো দুজনেই। তুলি বলল, আমি মাঝে মাঝে খুব ভয় পাই ঈশান, যদি কোনো একদিন আমাদের সম্পর্কটা নিয়ে কেউ প্রশ্ন তুলে। তখনও আমি তোমার পাশে থাকবো। কেউ কিছু বললে আমি তোমাকে আগলে রাখবো। আমি চাই না তুমি আবার ভেতর থেকে ভেঙে যাও। তারপর তুলি বলল। তুলি একদম চুপ, তার চোখে জল এসে গেল অজান্তে। ঈশান কাছে এসে বলল, তুলি কেঁদো না প্লিজ, আমি তোমাকে কাঁদানোর জন্য না হাসানোর জন্য এসেছি জীবনে। তুলি মৃদু হেসে চোখ মুছে বলল, তুমি কি জানো, তুমি প্রথম যে ছেলেটা যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। তাহলে চোখ বন্ধ করো, দেখো আমি তোমার পাশেই আছি। তুলি চোখ বন্ধ করলো। হালকা বাতাস বইছে, চাঁদের আলো পড়ছে ওদের মুখে। ঈশান ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলো। তুলি মাথাটা তার কাঁধে রাখলো নিঃশব্দে। চারপাশে নীরবতার মধ্যে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ মিশে গেল একে অপরের ভেতরে। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে যাক, না রাত ফুরাই না ভোর হয়। শুধু এই ছাদের আলোতে দুটো হৃদয়ের গল্প চলতে থাকে। রাত গভীর, পুরো বাড়িটার নিস্তব্ধতায় ঢেকে গেছে। চারপাশে এখন নীরবতা, যে ঘড়ির টিকটিক শব্দটাও শোনা যাচ্ছে না। তুলি তখন ধীরে ধীরে পা টিপে রুমে ফিরল। ইরার ঘুম ভেঙে গেছে কিনা বুঝতে না পেরে আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকলো, কিন্তু দরজা বন্ধ করতেই চমকে উঠল। ইরা বিছানায় বসে আছে, চোখে ঘুম নেই, বরং ঠোঁটে রহস্যময় হাসি। ইরা হেসে বলল, এত রাতে কই গেছিলে তুলি? তুলির মুখে হালকা আতঙ্ক আর লজ্জা একসাথে ভেসে উঠল। মাথার চুল ঠিক করে বলল, তুলি আমি পানি খেতে গিয়েছিলাম। পানি খেতে গেছিলি না ছাদে? চুপ, মুখটা নিচু করে ফেলো। তার গাল দুটো ততক্ষণে হালকা গোলাপি হয়ে উঠেছে। ইরা এবার হেসে উঠল। লুকিয়ে লুকিয়ে আমার ভাইয়ের সাথে প্রেম করা হচ্ছে? তাই না? তুলি কিছু বলল না, কেবল চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, বুকের ভেতর যেন হালকা কাঁপুনি। ইরা বিছানার পাশে এসে তুলি কাঁধে হাত রাখলো। ভয় পাস না, আমি অনেক আগেই জানি ঈশান্ত তোকে ভালোবাসে, সেটা তো লুকানোর ছিল না, কিন্তু তুই যে ওকে ভালোবাসিস সেটা জানতাম না রে। তুলি ধীরে মাথা তুলল, চোখে লজ্জা, মুখে এক ফোঁটা মৃদু হাসি। জানিস ইরা, আমি নিজেও জানতাম না কখন যে ওকে এতটা পছন্দ করতে শুরু করেছি। আজ ওর চোখের দিকে তাকিয়ে বুঝেছি আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আহারে, প্রেমে পড়ে গেছিস তো পুরোপুরি। ঈশান এমন একটা পাগল, কিন্তু জানিস ওর যত্ন পাগলামির পেছনেও একরাশ যত্ন লুকিয়ে রাখে। ও ছোটবেলা থেকে এমন, যাদের ভালোবাসে তাদের জন্য সব করতে পারে। তুই ওর জীবনে এসেছিস, আমি খুশি হয়েছি তুলি। আমার ভাইটা লুকিয়ে হাসছে আজকাল। তুলির গাল লাল হয়ে উঠল, সে ধীরে বলল, জানি না এরা ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা কথা বলতে পারি, আমি ওর পাশে থাকবো সব সময়। আমার ভাইয়ের জন্য এর চেয়ে ভালো কাউকেই পারতাম না রে। ইরা মুচকি হেসে ওর কাঁধে মাথা রাখলো। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। বাইরে তখন হালকা বাতাসে জানালার পর্দা নড়ছে, দূর থেকে কুকুরের ডাকে রাতটাও আরো নিস্তব্ধ লাগছে। ইরা আস্তে বলল, এখন ঘুমিয়ে পড়, সকালে ঈশান আবার তোকে ফোন দিবে নিশ্চয়ই। জানি না, কিন্তু আজকের রাতটা আমি কোনোদিন ভুলতে পারবো না। দুজনে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। ইরার মুখে শান্তির হাসি, আর তুলির চোখে এক মায়াবী ঝিলিক, যেন তার হৃদয়ে ঠিক একমাত্র প্রেমের এক নতুন অধ্যায় শুরু হলো। ভোরের আলো ধীরে ধীরে জানালা ভেদ করে ঘরে ঢুকছে। ইরার বাসায় সকালবেলায় এক অন্যরকম সজীবতা ছড়িয়ে পড়েছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটার গন্ধ, চায়ের কাপে ফুটন্ত ধোঁয়া উঠছে, আর সবাই একে একে নাস্তার টেবিলে জড়ো হচ্ছে। তুলি একটু লজ্জায় আবার একটু অপরিচিত ভাব নিয়ে টেবিলের পাশে এসে বসলো। ইরা সাথে সাথেই বলল, আয় আয় তুলি বস, আজ কিন্তু মা নিজে হাতে পরোটা বানিয়েছে তোর জন্য স্পেশাল। ঈশানের মা মুখে মিষ্টি হাসি এনে বললেন, হ্যাঁ মা, তুই তো এখন আমার মেয়ের মতোই। কাল তোকে দেখে মনে হচ্ছিল আমার ছোট মেয়েটাই যেন ফিরে এসেছে।
তুলি মিষ্টি করে হেসে বলল। আপনি এমন বললে আমি কিন্তু আর যেতে পারবো না আন্টি। ঈশানের মা সঙ্গে সঙ্গে একটু মন খারাপের ভান করে বলেন, তাই তো মা, তুই চলে গেলে তো আবার আমাকে ভুলে যাবি। না না, এমন কথা বলবেন না, আমি কেমন করে আপনাকে ভুলবো। এরা তখন পাশ থেকে মজার ভঙ্গিতে বলল, তাহলে মা একটা কাজ করো, তুলিকে পার্মানেন্ট রেখে দাও না। পার্মানেন্ট মানে কিভাবে রাখবো বলতো? আমার তো আর বড় ছেলে নাই। বড় ভাই তো কি হয়েছে, ছোট তো আছে। তুলি ততক্ষণে চা খেতে খেতে কাশতে শুরু করলো। মুখে লজ্জার ছায়া, গাল দুটো টকটকে লাল। ঈশান পাশ থেকে ঠোঁটে হাসি চেপে তাকিয়ে আছে তার দিকেই। ঈশানের মা একটু হেসে বলেন, কি সব বলিস ইরা, তুলি তো সিনিয়র। আরে মা, এই যুগে সিনিয়র জুনিয়র বলে কিছু থাকে নাকি? এখন ভালোবাসা মানে সমান অধিকার। ঈশানের মা কফির কাপটা নামিয়ে মৃদু হেসে বলেন, তাহলে তো ভালোই হবে ব্যাপারটা। ভাবতে হবে না মা, আমি তো বলে দিচ্ছি, তুলি ছাড়া আর কারোর সাথে ঈশানের মানায়ও না। এই কথা শুনে তুলি পুরোপুরি চুপ হয়ে গেল, মুখ নিচু, কিন্তু ঠোঁটের কোণে মৃদু হাসি খেলা করছে। ঈশান তার দিকে তাকিয়ে মজা করে বলল, কি ব্যাপার, আজ তোমাকে কিছুটা লাজুক লাগছে? কাল রাতে তুমি এমন ছিলে না তো। চুপ, সবাই শুনে ফেলবে। ইরা আর তার মা দুজনেই হাসিতে ফেটে পড়লেন। ঘরটা মুহূর্তেই হাসির শব্দে ভরে গেল। সকালে রোদ তখন পুরোপুরি ঘরে ঢুকে পড়েছে। টেবিলের উপর গরম পরোটা, ডিম ভাজি আর হাসি ঠাট্টার সেই মিষ্টি পরিবেশ, সব মিলিয়ে যেন একখণ্ড পারিবারিক ভালোবাসার দৃশ্য। তুলি মনে মনে ভাবে, এই ঘর, এই মানুষগুলো, এরা কত আপন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হয়তো সত্যি ইরার কথাটা ভুল না, পার্মানেন্ট থেকে গেলে আনন্দটা বেশি হতো। তার চোখে এখন এক ফোঁটা হাসি, মুখে হালকা লাজুক হাসি। তার চোখে তখন এক ফোঁটা আলো, মুখে হালকা লাজুক হাসি। পাশে বসা ঈশানও চুপচাপ তাকিয়ে আছে ঠিক সেই হাসির দিকেই, যেন সে এক মুহূর্ত পুরো পৃথিবীটা থেমে গেছে তাদের দুজনের মাঝে। 3টি বছর কেটে গেছে, সময়টা যেন উড়ে পালিয়েছে পাখির ডানায় চেপে, কিন্তু তাদের ভালোবাসা ঠিক আগের মতো রয়ে গেছে, অনন্ত, মিষ্টি আর গভীর। ইরার বিয়ে হয়ে গেছে অনেক আগে, সে এখন স্বামীর সঙ্গে অন্য শহরে থাকে। বাড়িটা আগের মতো কোলাহলময় না হলেও স্মৃতিগুলো ঠিকই রয়ে গেছে প্রতিটা কোণে। ঈশান এখন পড়া শেষ করে ভালো একটা চাকরিতে যোগ দিয়েছে। ব্যস্ততা বেড়েছে, কিন্তু তুলির জন্য সময় বের করতে সে কোনোদিনই ভুলে না। রাতের শেষে যখন শহরটা নিস্তব্ধ হয়ে যায়, তখনই শুরু হয় তাদের প্রতিদিনকার সবচেয়ে প্রিয় সময়। ফোনে গল্প করা, হাসাহাসি, একটু আর একটু অভিমান। সেই রাতও ঠিক তেমনই ছিল। তুলি নিজের ঘরের জানালায় পাশে বসে চাঁদের আলোয় তাকিয়ে আছে। ফোনে ঈশানের কণ্ঠ ভেসে আসছে। হ্যালো, কি করছো তুমি? কিছু না, চাঁদ দেখছি, তোমার কথা মনে পড়ছে। আমি কিন্তু এখনো চাঁদকে হার মানাতে পারি তোমার চোখের সামনে। ঈশান, ভাবো তো, দেখতে দেখতে 3টা বছর কেটে গেল, সময়টা কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে যেন কালকেই প্রথম দেখা হয়েছিল আমাদের। প্রথম কথা, প্রথম ঝগড়া, প্রথম ভালোবাসা। জানো তুলি, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সময় তার কোনো হিসাব রাখতে পারে না। দিন যায়, মাস যায়, বছর পেরোয়, এমনকি যুগও কেটে যায়, কিন্তু ভালোবাসা সেটা কখনো কমে না, বরং সময়ের সাথে আরো গভীর হয়, আরো শক্ত হয়। কিন্তু ভয় পাই, কখনো যদি এই দূরত্ব আমাদের আলাদা করে দেয়। দূরত্ব শুধু শরীরের হয় তুলি, মনের না। তুমি আমার প্রতিদিনের সকাল, আমার রাতের শেষ ভাবনা। যতই সময় যাক, যতই দূরত্ব আসুক, আমাদের ভালোবাসা সে আগের মতোই থাকবে, একদম অটুট, একদম নিজের মতো। তুলির চোখ ভিজে উঠল। জানালা দিয়ে আসা বাতাসে চুলগুলো উঠছিল, আর সে ফিসফিস করে বলল, ঈশান, আমি তোমাকে হারাতে চাই না কখনো। তুমি হারাবে না, কারণ তুমি তো আমার বেঁচে থাকার কারণ। চাঁদের আলো তখন দুজনের কথাই মিশে যাচ্ছিল নিঃশব্দ আবেগে। সময় থেমে গিয়েছিল হয়তো সেই মুহূর্তে, যেখানে ভালোবাসা 3 বছর পেরিয়ে আজ ঠিক একইভাবে বেঁচে আছে, একই স্পন্দনে, একই মায়ায়। কয়েকদিন পরে আজ তুলি আর ঈশানের বিয়ে। সকালে সূর্যের আলো যেন আজ অন্যরকম ঝলমল করছে। হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে আনন্দের গন্ধ, বেহালার সুরের মতো মিষ্টি এক অনুভূতি ছড়িয়ে আছে চারপাশে। ইরাদের বাড়ি আজ সাজানো যেন কোনো রাজপ্রাসাদের মতো। দরজায় রঙিন ফুলের তোড়া, বারান্দা জুড়ে ঝুলছে লাল সোনালি আলোর মালা।
উঠানে টিপ টিপ আলোয় নাচছে বাতাস। অতিথিরা আসছে একে একে, কেউ হাসছে, কেউ ব্যস্ত। কারো হাতে ফুল, কারো হাতে উপহার। সবাই বলছে একটাই কথা, আজ তুলি আর ঈশানের বিয়ে। আহা, কি সুন্দর একটা ঝুটি। তুলি ঘরে ঢোকা মানেই যেন সুগন্ধির রাজ্য। সে আজ পরেছে লাল শাড়ি, মাথা ভর্তি গহনা, মাথা ভর্তি সোনালি গহনা, কপালে লাল টিপ, ঠোঁটে হালকা হাসি। আয়নায় তাকিয়ে নিজেকে দেখছে, কিন্তু চোখে জল চিকচিক করছে। মনে পড়ছে অতীতের সব লড়াই, ভাঙ্গন, কান্না, ভালোবাসার সংগ্রাম। আর সেই মানুষটা যাকে একদিন দূরে ঠেলে দিতে চেয়েছিল, আজ সেই তার জীবনের সবচেয়ে কাছের মানুষ। ওদিকে ঈশানও তৈরি, সাদা পাঞ্জাবির ওপর হালকা সোনালি শেরওয়ানি, মুখে সেই চিরচেনা দুষ্ট হাসি, কিন্তু চোখের ভেতর আজ অন্যরকম গভীরতা, যেখানে প্রেম, শ্রদ্ধা আর এক অদ্ভুত অস্থিরতা। বন্ধুদের কেউ ঠাট্টা করে বলছে, ঈশান, আজ থেকে তুই অফিসিয়ালি হেরে গেলি। এখন থেকে তুলির কথাই শেষ কথা। হার মানতে তো কোনো আপত্তি নেই, যদি জেতা মানে হয় তাকে পাওয়া। সন্ধ্যা নামতে বিয়ের আসর ভরে উঠল আলো আর ফুলে। প্যান্ডেলের চারপাশে জ্বলছে রঙিন লাইট, আশেপাশে মানুষ হাসছে, নাচছে, গানের তালে তালে দুলছে। তুলিমা বারবার চোখ মুছছেন আনন্দে, আর ইরার চোখেও জল টলমলো করছে খুশিতে। হলুদ আলোয় যখন তুলির মুখ দেখা গেল, ঈশান নিঃশব্দে তাকিয়ে রইল। সময় যেন থেমে গেল কয়েক মুহূর্তের জন্য। তুলি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছে, তার প্রতিটি পদক্ষেপ যেন চারপাশের বাতাসও কেঁপে উঠছে। ঈশান মনে মনে বলল, 3 বছর আগের সেই মেয়ে যে আমাকে বলেছিল সে পবিত্র নয়, আজ সেই মেয়েই আমার জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি। পানিপুরি থেকে শুরু করে কেক, সব মিলিয়ে এক আনন্দের হুল্লোড় চারপাশে। সবাই হাসছে, ছবি তুলছে, আর দুই চোখ ভরে দেখছে সেই প্রেমিক যুগলকে, যাদের গল্প শুরু হয়েছিল ঝগড়া দিয়ে, কিন্তু শেষ হচ্ছে এক অনন্ত ভালোবাসায়। চাঁদের আলো যখন নরম হয়ে তাদের মাথার উপর পড়ল, ঈশান তুলির হাত চেপে ধরে বলল, আজ থেকে তুমি আমার সব কিছু তুলি। আর তুমি আমার পৃথিবী ঈশান। রুমের চারপাশ মোমবাতি আর নরম আলোয় ঝলমল করছিল। চাঁদের নরম ছাই ওদের দেহ অল্প অল্প ঢেকেছিল। ঈশান তুলিকে ধীরে ধীরে নিজের দিকে টেনে আনলো। তুলির চোখ, লজ্জা, মুখে লাজুক হাসি, আর মনে কিছুটা উত্তেজনা, সবই একসাথে ফুটে উঠছিল। তুলি হাত বাড়ালেই ঈশান তার হাত ধুলো, হালকাভাবে জড়িয়ে ধুলো। ঈশান মৃদু স্বরে বলল, তুমি জানো আজকের এই রাতটা আমার জন্য কতটা বিশেষ? তুলি লজ্জা পেতে পেতে চোখ মেলে তাকালো। আমি জানি না। কারণ এই রাতটা শুধু আমাদের, শুধু তুমি আর আমি। আমি চাই তোমার প্রতিটি মুহূর্ত আমার সঙ্গে থাকুক। আমি তোমার সঙ্গে আছি। ধীরে ধীরে তারা একে অপরের দিকে এগুতে লাগলো। ঈশানের ঠোঁট তুলির কপালে স্পর্শ করলো, তারপর চোখের দিকে, আর শেষে ঠোঁটের কাছে। ঈশান ধীরে ধীরে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুলির হাত আর শরীর কোনোভাবে প্রতিহত করলো না। সে শুধু তার হৃদয়ের ভেতরে সমস্ত অনুভূতি মেলালো ঈশানের সঙ্গে। রুমে নরম নিঃশ্বাস ভেসে চলছিল, শব্দগুলো ছিল শুধুই তাদের। মোহ ও ভালোবাসা ও মিলনের মধুরতা। তারা একে অপরের চোখে চোখ রেখে কথা বলছিল না, শুধু অনুভব করছিল একে অপরের ভালোবাসা, যত্ন আর প্রীতি। ঘন্টা কেটে গিয়েছিল, অথচ ওরা একে অপরের কাছ থেকে দূরে যেতে চাইছিল না। ঈশান ধীরে ধীরে তুলির কপালে চুমু দিয়ে বলল, আমি চাই এই ভালোবাসা, এই রাত, এই অনুভূতি সব সময় আমাদের সঙ্গে থাকুক। আমি চাই। নরম আলো, মোমবাতির হালকা গন্ধ, আর দুজনের হৃদয়ের ধরফর। এভাবে রাত কেটে গেল। তার শুধু একে অপরের সঙ্গে মিলিত থেকে অনুভব করলো যে ভালোবাসার সীমা কখনো শেষ হয় না। তো প্রিয় পাঠকরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। চলে যাওয়ার আগে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সমাপ্ত।